আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণী বন্ধুরা, আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি এবং পরিপাক এই অধ্যায়টা আমরা পড়ব। তো দেখো, এই অধ্যায় শুরুতে কিছু ফল ফ্রুটসের ছবি দেওয়া আছে। যেমন এখানে দইয়ের ছবি আছে, আঙ্গুর ফলের ছবি আছে, টমেটোর ছবি আছে, কলা আছে, তারপরে আরও অনেক ফল এখানে আছে, যেমন গাজর আছে। তো এই ছবিটা কেন দেওয়া আছে? কারণ এই অধ্যায়ে আমরা এইসব বিষয় সম্পর্কে জানবো, যে এখান থেকে আমরা কি কি টাইপের এনার্জিগুলো পাই। তো জীবদের খাদ্য গ্রহণ করে, জীব মাত্রই খাদ্য গ্রহণ করে, কারণ জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। তবে উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য গ্রহণ প্রক্রিয়া ভিন্ন। জীবের পুষ্টির জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। মানবদেহের খাদ্য, পুষ্টি ও পরিপাক প্রক্রিয়ায় এবং উদ্ভিদের পুষ্টি এ অধ্যায়ের আলোচ্য বিষয়। তো খাদ্য মানে তো আমরা জানি খাবার, পুষ্টি মানে তো আমরা জানি। পরিপাক জিনিসটা কি? পরিপাক হচ্ছে যে আমরা খাবারটা খাই, সেই খাবারটা কিভাবে আমাদের শরীরের ভিতরে পচে বা এনার্জিটা কিভাবে আমাদের শরীরের ভিতরে নেয়, এবং পরবর্তীতে যে আমাদের মলের মাধ্যমে বের হয় সেটা কিভাবে হয়, সে বিষয়ে আলোচনা করা হয় পরিপাক তন্ত্রে, যেটা কি ইংলিশে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট বা জিআইটি। জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট। তো তারপরে উদ্ভিদের খনিজ পুষ্টি, এটা উদ্ভিদের জন্য অর্থাৎ প্লান্টের জন্য। উদ্ভিদ, খনিজ মানে কি? মিনারেল, আর পুষ্টি মানে নিউট্রিশন। তাহলে উদ্ভিদের খনিজ পুষ্টি হবে প্লান্ট মিনারেল নিউট্রিশন। এখানে দেখে আমাদের কি আসছে পড়ার মতো। উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। এই উপাদানগুলোকে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদান বলে, অর্থাৎ যেসব উপাদান ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না সেসব উপাদানকে কি বলে? পুষ্টি উপাদান বলে। এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশই উদ্ভিদ মাটি থেকে, কোথা থেকে? মাটি থেকে সংগ্রহ করে। কিসের মাধ্যমে? উদ্ভিদের যে মূল আছে সে মূলের মাধ্যমে ওরা যে পানিটা টেনে নেয় মাটি থেকে, সে পানির মাধ্যমে খনিজ উপাদানগুলো ওরা টেনে নেয়। উদ্ভিদের প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে মোটামুটি কয়টা? 60টা, যার ভিতরে মাত্র 16টা স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্তই প্রয়োজনীয়। অর্থাৎ এই 16টা ছাড়া উদ্ভিদ একেবারেই কি হবে না? তার জীবন ধারণ করতে পারবে না। এই 16টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বা এসেনশিয়াল এলিমেন্টস বলা হয়। অর্থাৎ এই 16টা উপাদান ও লাগবেই। এই উপাদানগুলোর সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। এদের যে কোনো একটির অভাব হলে উদ্ভিদ তার অভাবজনিত লক্ষণ বা ডিফিসিয়েন্সি সিমটমস দেখা দেয় এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয়। এটি অত্যাবশ্যকীয় উপাদানের কাজ অপরটি দিয়ে সম্পন্ন হয় না। অত্যাবশ্যকীয় 16টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান বেশি হারে এবং কোনো কোনো উপাদান কম হারে গ্রহণ করে। উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। কয়ভাবে? দুই ভাগে। এটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, আর এটা হচ্ছে মাইক্রো বা মাইক্রো উপাদান। তাহলে এখানে দুইটা শব্দ পেলাম, এটা হচ্ছে ম্যাক্রো আর এটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো হচ্ছে যেগুলো বেশি লাগে, অনেক বেশি লাগে। ম্যাক্রো মানে হচ্ছে যেগুলো খুব বেশি লাগে, আর মাইক্রো মানে কম লাগে। মাইক্রো মানে হচ্ছে কম লাগে। তাহলে দেখি ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভিতরে কি আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। গেল এতটুকু। এবার হচ্ছে ম্যাক্রো উপাদান 9টি। ম্যাক্রো উপাদান কয়টি? 9টি। কি কি আছে? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। তো তোমাদের এই প্রত্যেকটা অর্থাৎ 9টা নামে মুখস্থ রাখতে হবে, কারণ এটা খুব ভেরিয়েবল ভাবে এমসিকিউর জন্য আসে। তো তোমরা এটা সহজভাবে মুখস্থ করার জন্য প্রথম যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে বাক্য বা কিছু একটা তৈরি করে পড়তে পারো। যেমন এখানে যদি আমরা লিখি সি পি সা, তাহলে এটা পড়লা সি পিসা কোশনা এমজি সি ও এস এইচ এন এ এন এ এম জি, সি পিসা কোশন এমজি। তো তোমরা এভাবেও পড়তে পারো বা নিজেদের মতো করে বানিয়েও পড়তে পারো, কিন্তু এই নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট গেল। এবার হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ যে নিউট্রিয়েন্টগুলো আমাদের খুব কম প্রয়োজন উদ্ভিদের জন্য, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন তাদেরকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলা হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা? 7টা। কি কি আছে? দস্তা বা জিঙ্ক, জিঙ্কের আরেক নাম হচ্ছে দস্তা। ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা বা কপার, কপারের আরেক নাম হচ্ছে তামা, ক্লোরিন এবং লৌহ বা ফেরাস বা ফেরিক। তারপরে 5.1.1 পুষ্টি উপাদানের উৎস এবং ভূমিকা। পুষ্টি উপাদানের উৎস, এই যে আমাদের পুষ্টিগুলো আছে উদ্ভিদে, সেগুলো কোথা থেকে আসে?
উদ্ভিদ পুষ্টি উপাদানের মধ্যে কার্বন এবং অক্সিজেন বায়ুমণ্ডল থেকে নেয়। কিভাবে নেয়? কার্বন ডাই অক্সাইড হিসাবে নেয়, কার্বন ডাই অক্সাইড। তো সেখান থেকে কার্বন পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। হাইড্রোজেন এবং অক্সিজেন পানি থেকে গ্রহণ করে। অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে নেয়। কোন প্রক্রিয়া? শোষণ প্রক্রিয়া। এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে, কিন্তু উদ্ভিদ এগুলোকে লবণ হিসেবে সরাসরি গ্রহণ করতে পারে না, আয়ন হিসেবে গ্রহণ করে। তো কি কি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে ক্যালসিয়ামের 2টা আয়ন হয়, অর্থাৎ ক্যালসিয়াম প্লাস প্লাস, এটা তোমরা কেমিস্ট্রিতে পাবা। ম্যাগনেসিয়াম প্লাস প্লাস হয়, কেমিস্ট্রিতে পাবা। অ্যামোনিয়াম প্লাস বা অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি। উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বিভিন্ন খনিজ পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভূমিকার কথা নিচে বর্ণনা করা হলো। যেমন নাইট্রোজেন। নাইট্রোজেন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ক্লোরোফিলের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। কিসের জন্য? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর হচ্ছে ক্লোরোফিল। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হয়, আর ক্লোরোফিল সৃষ্টি হলে খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হবে, স্বাভাবিক ব্যাপার। খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হলে শ্বসন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং শক্তি নির্গমন হ্রাস পায়। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। এর অভাব হলে ক্লোরোফিল অণু সৃষ্টি এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ব্যাহত হবে। তারপর হচ্ছে পটাশিয়াম। উদ্ভিদের বহু জৈবিক ক্রিয়া বিক্রিয়ার পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব কিরকম? অপরিসীম। পটাশিয়াম উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। এটি মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ণেরও সাহায্য করে, বর্ধন মানে বেড়ে ওঠার জন্য সাহায্য করে। ফসফরাস। দেখো, মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ কে? ফসফরাস। ফসফরাস জীবকোষে ডিএনএ, আরএনএ, এনএডিপি কি আগের অধ্যায়ে পড়ছো, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তোমাদের ফুল মিনিংগুলো অবশ্যই জানা লাগবে। কাজেই এটি ছাড়াও উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব নয়। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। তারপর হচ্ছে আয়রন। আয়রন সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান, কাজে বায়বীয় শ্বসন এর উপর নির্ভরশীল। ক্লোরোফিল সৃষ্টিতেও আয়রনের ভূমিকা অপরিসীম। পুষ্টিতে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই আমরা ভালো ফলন পেতে জমিতে নাইট্রোজেন, ইউরিয়া, পটাশিয়াম, ফসফরাস প্রভৃতি সার ব্যবহার করে থাকি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ। ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ প্রয়োজন। যেমন কপার, টমেটো। কপার, তো দেখো কপার কোনটা? Cu, কপার। টমেটো বা সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার অবশ্যই প্রয়োজন। শ্বসন প্রক্রিয়ার উপরে কপারের প্রভাব উল্লেখযোগ্য। বোরন। উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন। চিনি পরিবহনে বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। তারপরে মোলিবডেনাম। অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মোলিবডেনাম আবশ্যক। ক্লোরিন। সুগারবিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। তারপরে পুষ্টি উপাদান। যদি এইসব পুষ্টি উপাদানের যদি আমাদের অভাব দেখা যায় তাহলে কি হবে? উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। এই লক্ষণগুলোকে বলা হয় অস্বাভাবিক লক্ষণ বা ডেফিসিয়েন্সি সিমটমস। এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি কোন উদ্ভিদ বা ফসলে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে। নিচে কিছু উপাদানের অভাবজনিত লক্ষণ উল্লেখ করা হলো। তাহলে দেখি অভাবজনিত লক্ষণ কি কি আছে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। তার কারণ ক্লোরোফিল ছাড়াও অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। ক্লোরোসিস বলে। লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে, কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে। ক্লোরোসিস কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। চিত্রে যথাক্রমে নাইট্রোজেন ঘাটতি বিশিষ্ট এবং সুস্থ পাতায় দেখানো হয়েছে। ফসফরাসের অভাব হলে পাতা কি হয়ে যায়? বেগুনি হয়ে যায়। তো তোমাদের পরীক্ষা আসবে যে পাতা বেগুনি হয়ে গেছে, একটা দেওয়া থাকবে, তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে যে পাতা বেগুনি হয়ে গেছে, তারপরে
গ নাম্বার বা ঘ নাম্বারে বলতে পারে যে কিসের অভাবে এটা ব্যাখ্যা করো। পাতা মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার অর্থাৎ ছোট হয়ে যায়। বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যতদিনে লক্ষণ দৃশ্যমান হয় ততদিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না। তোমাদের প্রত্যেকটার এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টার অভাবে ডিফিসিয়েন্সিতে কি কি হয় সেটা তোমাদের মাস্ট বি মুখস্থ রাখতে হবে সৃজনশীলের উত্তর দেওয়ার জন্য। তারপরে পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়। দেখো, ফসফরাসের অভাবে বেগুনি হয়ে যায় আর পটাশিয়ামের অভাবে হলুদ হয়ে যায়। বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে। পাতার কিনারা পুড়ে যাওয়ার সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে, উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়। ক্যালসিয়াম বা ক্যালসিয়াম। কোষের সাইটোসোলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। তো মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে আমাদের পাওয়ার হাউস বলা হয়। কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ এখানে আমাদের এনার্জি অর্থাৎ এটিপি প্রডিউস হয়, যার কারণে এখানে এটাকে কি বলে? দি পাওয়ার হাউস অফ দি সেল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আবার দুই প্রকার, এটা হচ্ছে রাফ আর OUGHF রাফ, আর এটা হচ্ছে কি স্মুথ। একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। স্মুথে কোনো আমাদের রাইবোজোম থাকে না, আর রাফে কি থাকে? রাইবোজোম থাকে। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়ার কি হয়? বিপর্যস্ত হয়ে পড়ে। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি কোন প্রক্রিয়া? প্রোটিন ট্রাফিকিং। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কি? ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা তোমরা আগের অধ্যায়ে পাইছিল যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন জিনিসটা কি, আর প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে পড়ে। তাই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অর্থাৎ যে অংশগুলো বড় হবে অর্থাৎ উপরের দিকে যেগুলো আস্তে আস্তে বড় হবে সেসব অঞ্চলের শীর্ষ অঞ্চলগুলো বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো কি হয়? মরে যায়, পাতা কুঁকড়ে যায়, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। হচ্ছে ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোক সংশ্লেষণের হার কমে যায়। পাতা শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। লৌহ। লৌহের অভাবে প্রথম কচি পাতার রং হালকা হয়ে যায়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে প্রথম হালকা হয় এবং ক্লোরোসিস হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়, কাণ্ড দুর্বল এবং ছোট হয়ে পড়ে। সালফার। সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন এবং ভিটামিনের গাঠনিক উপাদানই শুধু নয়, একই সাথে এটি কোষের পানির সমতা রক্ষা করে। সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতা লাল ও বেগুনি দাগ দেখা যায়। কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। সালফারের অভাবে মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক বলে। তো ডাইব্যাক কাকে বলে এখান থেকে তোমরা পড়ে নেবা। হোয়াট ইজ ডাইব্যাক? এটা ক নম্বরের জন্য আসতেই পারে। কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ খর্বাকৃত হয় অর্থাৎ ছোট হয়ে যায়। হচ্ছে বোরন। বোরন কোষ প্রাচীরের, দেখো বোরনের সাথে কার সম্পর্ক? কোষ প্রাচীরের সম্পর্ক, সেল ওয়ালের সাথে সম্পর্ক। বোরন কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটাকে তথা কোষটিকে দৃঢ়তা প্রদান করে। বিপাক ক্রিয়ার বিভিন্ন প্রক্রিয়ায় এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে, তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। কচি পাতার বৃদ্ধি কমে যায়, পাতা বিকৃত হয়, কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়, ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। তাহলে আমাদের এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবজনিত যেসব লক্ষণ আছে এবং তাদের চিত্রগুলো আমরা দেখে নিছি। 5.2 প্রাণীর খাদ্য ও পুষ্টি। তোমরা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীতে জেনেছ জীবন ধারণের জন্য যেমন খাদ্য অপরিহার্য, তেমনি সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন। এই খাদ্যই জীবকোষে জারিত হয়ে দেহের তাপ এবং শক্তি তৈরি করে। তোমরা এর আগের অধ্যায়ে শ্বসন প্রক্রিয়ায় কিভাবে জীবদেহের ভিতরে রাসায়নিক বিক্রিয়ায় তাপ এবং শক্তি উৎপন্ন হয় তা জেনেছ। চলাফেরা, খেলাধুলা ইত্যাদি সব কাজে শক্তির প্রয়োজন পড়ে। আমরা এই শক্তি পাই খাদ্য থেকে। যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে। তো খাদ্য কাকে বলে? এই যে ডেফিনেশন, যে বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে। এই কাজগুলো
হচ্ছে দেহের পুষ্টি সাধন, দেহের ক্ষয়পূরণ, দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন, কর্মশক্তি এবং তাপ উৎপাদন। খাদ্যের প্রধান উপাদান এবং তার উৎস। তো খাদ্যের প্রধান প্রধান কি কি উপাদান আছে? মোটমাট আমাদের খাবারের ভিতরে 6 ধরনের উপাদান আছে: আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে পানি। সম্মিলিতভাবে আগে উল্লেখিত কাজগুলো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। এই কাজগুলো সুচারু রূপে সম্পাদনের জন্য বিভিন্ন খাদ্য উপাদানের দরকার হয়। খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে। যেহেতু এই খাদ্য উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়। অধিকাংশ খাদ্যে একাধিক খাদ্য উপাদান থাকে। কোনো খাদ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে সেই উপাদানের খাদ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বা শ্রেণীভুক্ত করা হয়। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমিষ, শর্করা আর হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয়। তো আমিষের কাজ কি, শর্করার কাজ কি, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যের কাজ কি, সেটা আমাদের জানতে হবে। আমিষ দেহের বৃদ্ধি সাধন করে এবং ক্ষয়পূরণ করে, খুব গুরুত্বপূর্ণ। আমিষ দেহের বৃদ্ধি সাধন করে ও ক্ষয়পূরণ করে। শর্করা দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। আর স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য দেহে তাপ দেয় এবং শক্তি উৎপন্ন করে। তো এটা আমাদের জানাই লাগবে, এটা খুব বেশি এমসিকিউতে আসে। তারপরে এছাড়াও আরো 3 ধরনের উপাদান রয়েছে দেহের জন্য যা প্রয়োজনীয়, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া উদ্দীপনা যোগায়। খনিজ লবণ দেহের জৈবিক কাজে অংশ নেয়। পানি দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে। এছাড়াও কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে। উপরে উল্লেখ করা খাদ্য উপাদানের বাইরে আরও একটি উপাদান রয়েছে যেটি কোনো পুষ্টি না যোগালেও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যেমন খাদ্যের আঁশ বা ফাইবার বা রাফেজ। তো রাফেজ হচ্ছে পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদান্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত্র মানে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, যেটাকে এলআই বলা হয় সংক্ষেপে, লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনের কাজ হচ্ছে আমাদের যে মলটা আছে সেটাকে রিজার্ভ করে রাখা, বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এবার হচ্ছে আমিষ। আমিষের ইংলিশ কি? আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন। তো কোন কোন জাতীয় খাবারে আমিষ পাওয়া যায়? মাছ, মাংস, ডিম, বাদাম, তারপর হচ্ছে সিমের বিচি, শুটকি মাছ, চীনাবাদাম, এগুলো। তো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য 4টা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন। তো তোমরা এভাবে মুখস্থ করতে পারো, CHON, এরকম সংক্ষেপ করে মুখস্থ করতে পারো, চন। আমিষের শতকরা 16% নাইট্রোজেন থাকে। তা আমিষের ভিতরে কত শতাংশ নাইট্রোজেন থাকে? 16%। আমিষের সামান্য পরিমাণ সালফার, ফসফরাস ও আয়রন থাকে। নাইট্রোজেন এবং শেষোক্ত উপাদানগুলোর উপস্থিতির কারণে আমিষের গুরুত্ব শর্করা ও স্নেহ পদার্থ থেকে আলাদা। শুধু আমিষ জাতীয় খাদ্যেই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টিবিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, আমিষের উৎস তো কিছুক্ষণ আগে বলছি কি কি আমিষের উৎস আছে: মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সিমের বিচি, শুটকি মাছ, চীনাবাদাম ইত্যাদি। আমিষের উৎসগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই। উৎস অনুযায়ী আমিষ 2 প্রকার, একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিজ। প্রাণীজ কোনগুলো? যেগুলো আমরা প্রাণী থেকে পাই। তো প্রাণী থেকে কোনগুলো পাই? মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা, যকৃৎ ইত্যাদি, প্রাণীজ আমিষ। আর হচ্ছে উদ্ভিজ আমিষ কোনগুলো? ডাল, চীনাবাদাম, সিমের বিচি ইত্যাদি। একসময় ধারণা করা হতো এগুলো প্রাণীজ আমিষের তুলনায় কম পুষ্টিকর, কারণ উদ্ভিজ আমিষে প্রয়োজনীয় সবকটি অ্যামিনো অ্যাসিড থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিজ আমিষ প্রাণীজ আমিষের মতোই সকল অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে ধারণ করে। অনেক সময় 2 বা ততোধিক উদ্ভিজ আমিষ একত্রে রান্না করা যায়, কিন্তু এতে অ্যামিনো অ্যাসিডের অনুপাত উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয় না। তারপর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট থেকে বোঝা যায় যে কি কি থাকবে: কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে আর পাশাপাশি কি থাকবে? অক্সিজেন থাকবে। তো শর্করা জাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি যোগায়। শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল বীজে শর্করা বিভিন্ন রূপে এসব জায়গায় জমা থাকে, আর এর কাজ হচ্ছে শক্তি যোগানো, এনার্জি প্রডিউস করা বা এনার্জি দেওয়া। ফলের রসের গ্লুকোজ, দুধের ল্যাকটোজ, গম, আলু, চাল ইত্যাদি শর্করা জাতীয় খাদ্যের বিভিন্ন রূপ। গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়। তো শর্করা হচ্ছে 3 প্রকার, হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। তো মনোস্যাকারাইডের ভিতরে কি আছে? মনো মানে হচ্ছে এক,
ডাই মানে 2 আর পলি মানে বহু, অনেক। তাহলে মনোস্যাকারাইড মানে হচ্ছে একটা মাত্র শর্করা থাকে। তো এগুলোর কয়টা মনোমার থাকে? একটা মাত্র মনোমার থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের উৎস কোনগুলো? মধু, ফলের রস ইত্যাদি। ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, এখানে কি কি আছে? সুক্রোজ, ল্যাকটোজ, চিনি ও দুধ। তারপরে বহু শর্করা, এগুলোর ভিতরে আছে শ্বেতসার, গ্লাইকোজেন, যেমন চাল, আটা, আলু, সবজি, শাক ইত্যাদি। প্রধানত চাল, গম, আলু থেকে আমরা শ্বেতসার পাই। কাঁচা খাদ্যে শ্বেতসার সহজে হজম হয় না, এই জন্য আমরা চাল, আটা, আলু ইত্যাদি রান্না করে খাই। তো আমরা চাল, আটা এগুলো রান্না করে কেন খাই? কারণ হচ্ছে এগুলো সহজে আমাদের হজম হয় না। খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স। খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে কি হয়? গ্লুকোজে পরিণত হয়। দ্বিশর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয়। মানব পুষ্টি পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহে শুধু সরল শর্করা শোষণ করতে পারে। তারপর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাটস। তো ফ্যাটস কোনগুলো হতে পারে? ফ্যাটসের ভিতরে যেমন আটা আছে, তারপর হচ্ছে যকৃত আছে, মস্তিষ্ক আছে ইত্যাদি। অর্থাৎ যেসব জায়গায় আমাদের চর্বিটা জমা থাকে আর কি, যেমন তেল, ঘি, তারপরে হচ্ছে লুচি। তো চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটাও 3টা জিনিস দিয়ে তৈরি। শুধুমাত্র আমাদের আমিষের ক্ষেত্রে 4টা জিনিস: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। এই উপাদানটি পাকস্থলীতে অনেকক্ষণ থাকে, তাই ক্ষুধা পায় না। দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে। দেহের ত্বকের নিচে কি হয়? চর্বি জমা থাকে। অনেকের গলার নিচে, অনেকের পেটে বা ভুঁড়ি বলে যেটাকে, অনেকের বগলের নিচে ইত্যাদি জায়গায় চর্বি জমা হয়। তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃত, মস্তিষ্ক, মাংসপেশিতেও চর্বি জমা থাকে। দেহের সঞ্চিত চর্বি উপবাস। উপবাস মানে হচ্ছে যে না খেয়ে থাকা বা রোজা যেটাকে বলে, না খেয়ে থাকা। তো ওই সময় কাজে লাগে। যখন আমাদের শরীর না খেয়ে থাকে, তখন যেহেতু আমাদের শরীরে কোনো খাবার নেই, তো আমাদের এনার্জি কোথা থেকে আসবে? এনার্জিটা আসে যে আমাদের সঞ্চিত যে চর্বি থাকে সেখান থেকে আমাদের এনার্জিটা আসে এবং চর্বিটা ভাঙতে থাকে। শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণে ক্যালোরি থাকে। তো কোনটায় কিসে ক্যালোরি আছে, কতটুকু ক্যালোরি, সেটা আমরা পরে পাবো। ক্যালোরি হলো প্রাণীদেহে শক্তি মাপার একটি একক। খাবার তেল বা ঘি দিয়ে রান্না করা খাবার বেশ সুস্বাদু হয়, সঙ্গে এর পুষ্টিমানও বেড়ে যায়। যেমন সিদ্ধ আলুর চেয়ে ভাজা আলু, রুটির চেয়ে লুচি বা পরোটা শুধু মুখরোচকই নয়, এতে ক্যালোরিও বেশি পাওয়া যায়। কোনো কোনো চর্বিতে ভিটামিন এ আছে, আবার কোনো কোনো চর্বিতে ভিটামিন ই থাকে। তো ভিটামিন এর অভাবে রাতকানা হয় বা রিকেটস হয়। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ স্নেহ পদার্থ, একটা হচ্ছে প্রাণীর স্নেহ পদার্থ। তো উদ্ভিদ কোনগুলো? যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। আর প্রাণীজ কোনগুলো? যেগুলো আমরা প্রাণী থেকে পাই। তো উদ্ভিদের ভিতরে আছে সয়াবিন, সরিষা তেল, বাদাম, সূর্যমুখী, ভুট্টা তেল ইত্যাদি। ভোজ্য তেল যেগুলো আছে, আর ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল হচ্ছে সর্ব উৎকৃষ্টতম। তারপরে প্রাণীর স্নেহ পদার্থ। প্রাণীর স্নেহ পদার্থ ভিতরে কোনগুলো আছে? চর্বি, ঘি, ডালডা ইত্যাদি। এগুলো যেহেতু প্রাণী থেকে আসতেছে, যার কারণে এগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থ। ডিমের কুসুমে স্নেহ পদার্থ আছে, কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ নেই। স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়, যার কারণে ডিমের যে অংশটা সেটা পানিতে সহজে দ্রবীভূত হয় না। পানি চেয়ে হালকা বলে পানির উপরে ভেসে থাকে। একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন হয়। তারপর হচ্ছে আমাদের খাদ্যপ্রাণ বা ভিটামিনস। স্বাস্থ্যকর স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় ভিটামিনের পরিমাণ খুব সামান্য হলেও এর গুরুত্ব অপরিসীম। দেহের বৃদ্ধির জন্য ও সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যক। সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। তবে নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহের ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দিবে। পরবর্তীতে আমাদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত ঘটতে পারে। তো ভিটামিন 2 প্রকার। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আর হচ্ছে পানিতে দ্রবণীয়। অর্থাৎ একটা ফ্যাট সলিবল, অর্থাৎ চর্বির ভিতরে দ্রবীভূত হয়, ফ্যাট সলিবল। আর একটা হচ্ছে ওয়াটার সলিবল। ওয়াটার সলিবল। তো ফ্যাট সলিবল কোনগুলো আর ওয়াটার সলিবল কোনগুলো? ফ্যাট সলিবল হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিবল শুধুমাত্র বি আর সি। বি আর সি ওয়াটার সলিবল। তো বি আবার বিভিন্ন প্রকার আছে। বি এর ভিতরে বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন বি মোট 12টা আছে। ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ওগুলো তোমরা ইন ফিউচার পাবা। তো ফ্যাট সলিবল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? এ, বি, ই, কে। তো ভিটামিন এ তে কোনগুলো পাওয়া যায়? কোনগুলোতে ভিটামিন এ পাওয়া যায়? দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়। আর ডি কোথায় পাওয়া যায়? দুধ, ডিম, কলিজা। আচ্ছা, এখানে একটু ভুল করছি, এটা হবে ভিটামিন এ, ডি, ই কে আমরা বি লিখে ফেলছি ভুলে।
এডি ই কে। তো এগুলোতে আমাদের ভিটামিন ডি থাকে। ভিটামিন ই আর কে কোথায় পাওয়া যায়? উপরে যেগুলো আছে সবগুলোতেই মোটামুটি ভিটামিন ই আর কে পাওয়া যায়। এবার হচ্ছে ভিটামিন বি, ইস্ট, ঢেঁকি ছাড়া চাল, অর্থাৎ যে তোমাদের যে ঢেঁকিতে যে চাটা পেশানো হয়, তো ওই চাল। তারপরে জাতায় ভাঙা আটা, লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর, ফুলকপি, চীনাবাদাম, সিমের বিচি, কলিজা বা যকৃৎ, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। ভিটামিন সি, পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। হচ্ছে খনিজ লবণ বা মিনারেল সল্ট। দেহকোষ ও দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যকীয় উপাদান। মানুষের শরীরে ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি থাকে। এই উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে মানবদেহে অবস্থান করে না। এগুলো খাদ্য ও মানবদেহে বিভিন্ন রকমের পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব এবং অজৈব লবণের যৌগের লবণ তৈরি করে। খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান। স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন, দেহকোষে পানির সমতা বজায় রাখা, অম্ল ক্ষার অর্থাৎ অ্যাসিড বেস সমতা বিধান, এসব কাজে খনিজ লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ, মলা ঢেলা, নানা রকম ডাল, সবুজ শাকসবজি, ঢেঁড়স, লাল শাক, কচু শাক ইত্যাদিতে ক্যালসিয়ামের প্রধান উৎস। তো এখানে ক্যালসিয়ামের কি কি উৎস আছে সেগুলো এখানে দেওয়া আছে, যে ক্যালসিয়ামের প্রধান উৎস। ক্যালসিয়ামের প্রধান উৎস কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে লৌহ অর্থাৎ লোহা বা আয়রনের কোনগুলো, তারপরে সোডিয়ামের কোনগুলো, পটাশিয়ামের কোনগুলো, আর হচ্ছে আয়োডিনের কোনগুলো। আয়োডিন হইতেছে তোমার যত প্রকার নোনতা জিনিস আছে সেগুলোর ভিতরে আয়োডিন পাওয়া যায়, যেমন সামুদ্রিক উদ্ভিদ, মাছ, মাংস এবং শ্যাওলা। তাহলে সোডিয়াম কোনগুলো? দুধ, মাছ, মাংস, বাদাম, ডাল, এগুলো হচ্ছে ফসফরাসের জন্য, ফসফরাস। তাহলে লৌহ কোনগুলো? কলিজা, সবুজ শাকসবজি, মাংসের, ডিমের কুসুম, কচু শাক ইত্যাদি লৌহ। তোমরা মনে রাখবা যে কচু শাক, খুব প্রচুর পরিমাণে কচু শাক নামটা মনে রাখবা, কারণ গর্ভবতী মায়েদের সবসময় কচু শাক খাওয়ার উপরে জোর দেওয়া হয়, কারণ কি এখানে বেশি পরিমাণে লৌহ অর্থাৎ আয়রন থাকে। তারপরে খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম, আচার এগুলোতে থাকে সোডিয়াম। মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, তারপর হচ্ছে আপেল ইত্যাদিতে থাকে পটাশিয়াম। আয়োডিনের উৎস হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ, মাছ, মাংস, শ্যাওলা ইত্যাদি। এবার হচ্ছে ওয়াটার বা পানি। পানির অপর নাম জীবন। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই পানির স্থান। দেহের পুষ্টির কাজে পানি অপরিহার্য। দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজে পানি ছাড়া চলতে পারে না। মানবদেহের পানির কাজগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহ গঠনের জন্য, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, আর দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন। দেহ গঠন। দেহ কোষের গঠন এবং প্রতিপালনে পানি ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের 50 থেকে 65% হচ্ছে পানি। 50 থেকে 65%। দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ। পানি ব্যতীত দেহের অভ্যন্তরীণ কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না। দেহের পানি দ্রাবক রূপে কাজ করে। পানির জন্যই দেহের রক্ত সঞ্চালন সম্ভব হয়। রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির মাধ্যমে দেহকোষে পৌঁছাতে পারে। দেহের সকল ধরনের রসে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। পরিপাকৃত খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্তকে বলা হয় স্মল ইন্টেস্টাইন, যেখানে থাকে তিনটা পার্ট, ডিউডেনাম, জেজোনাম ও ইলিয়াম। তো পরবর্তীতে দূষিত পদার্থ নির্গমন। পানি দেহের দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে। মলমূত্র, ঘাম ইত্যাদি দূষিত পদার্থের সাথে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। এভাবে প্রতিদিন দেহ থেকে প্রচুর পরিমাণে পানি নির্গত হয়। তাছাড়া বয়স, আবহাওয়া, পরিশ্রম, খাওয়া অভ্যাস ইত্যাদি বিষয়গুলো পানির চাহিদাকে প্রভাবিত করে। তারপর হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। তো খাদ্য আঁশ কোনগুলো? শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ এবং উদ্ভিদের ডাঁটা, মূল ও পাতায় আঁশ থাকে। এগুলো মূলত কোষ প্রাচীরের সেলুলোজ এবং লিগনিন। হাড়ে যেমন মানবদেহের কাঠামো তৈরি করে, তেমনি সেলুলোজ এবং রাফেজ উদ্ভিদের কাঠামো তৈরি করে। এগুলো হচ্ছে জটিল শর্করা। তাহলে রাফেজ কি? এক ধরনের জটিল শর্করা। গবাদি পশু যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি সেলুলোজ হজম করতে পারে, কিন্তু মানুষ সহজে এগুলো হজম করতে পারে না। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে। ধারণা করা হয় এরূপ খাবার খাদ্যনালীর ক্যান্সার আশঙ্কা অনেকাংশে হ্রাস করে।
আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। তারপরে টপিক হচ্ছে আমাদের পিরামিড। খাদ্য পিরামিডটা কি সেটা আমি আর রিডিং পড়বো না, এখানে তোমাদের সহজভাবে বুঝাই। যেসব খাদ্য আমাদের খুব বেশি প্রয়োজন সেগুলোকে আমরা সবার আগে নিচে লিখব, তারপরেরটা উপরে, তারপরে যেটা প্রয়োজন সেটা লিখব তার উপরে, তারপরে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা লিখবো তার উপরে। তাহলে আমাদের সব থেকে বেশি প্রয়োজন কোনটা? দেখো, সব থেকে কম প্রয়োজন হচ্ছে খাওয়া লাগে আমাদের স্নেহ বা ফ্যাট গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের কোনটা ভিটামিন ও খনিজ লবণ, তারপরে আমিষ গ্রুপ আছে, একদম সব থেকে বেশি আমাদের কোনটা লাগে শর্করা গ্রুপ। এটাই আমাদের এখানে একটা পিরামিড আকারে দেওয়া আছে, কিন্তু যে খাদ্য পিরামিডের যে সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় আসে, খাদ্য পিরামিড। তারপরে খাদ্য গ্রহণের নীতিমালা, এটা তোমরা রিডিং পড়ে নিবা। তারপরে কি আছে এখান থেকে এটা যদি ছকটা মুখস্থ করতে পারো খুব ভালো, যদি না মুখস্থ করতে পারো কিছু কিছু আছে যেগুলো বোর্ড পরীক্ষা বারবার আসে, যেমন চালের ক্যালোরি কত 346, এগুলো একটু মুখস্থ করতেই হবে। পুষ্টির অভাবজনিত রোগ, দেখো এখানে ডান পাশে একটা ছবি দেওয়া আছে গলগণ্ড, অর্থাৎ গলার এখানে আমাদের একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে। কি গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড। তো এই যে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থাকে, এই থাইরয়েড গ্রন্থির কাজ আছে, অনেক কাজ আছে। ওরা হচ্ছে অনেক কিছু সিক্রেট করে, যেমন থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়র সাইড থেকে এডিএই সিক্রেট হয়, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ওরা করে কি, ওরা শরীরের ভিতরে ব্যালেন্সগুলো ঠিক রাখে, অ্যাসিড বেস ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, এগুলো ঠিক রাখে। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো ডিফেক্ট দেখা যায় তাহলে আমাদের এই গলগণ্ড রোগটা হয়। আর বিশেষ করে যাদের আয়োডিন খাওয়াটা কম পড়ে, যাদের শরীরে আয়োডিনের মাত্রা কমে যায়, তাদের ক্ষেত্রে গলগণ্ড রোগটা বেশি হয়, বা গলগণ্ড রোগের প্রধান কারণ হচ্ছে আয়োডিনের অভাব। তো আমরা পড়ি গয়টার। প্রচলিত অর্থে গয়টার বলতে থাইরয়েড গ্রন্থে যে কোনো ফোলাকে বোঝায়। গলগণ্ডের কিছু বিশেষ ধরনের চিকিৎসা বিজ্ঞানে গয়টার নামে ডাকা হয়, অর্থাৎ সব গলগণ্ড কিন্তু গয়টার নয়। ঠিক আছে। টিউমার, ক্যান্সার, প্রদাহ সহ নানা কারণে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যেতে পারে, সেগুলো গয়টার নয়। আবার গয়টার বলতে থাইরয়েড গ্রন্থির কোনো নির্দিষ্ট রোগ বোঝায় না, বরং থাইরয়েডের বিভিন্ন রোগের এক সাধারণ বহিঃপ্রকাশকে বোঝায়। নানা কারণে গয়টার হতে পারে, তার প্রধান কারণ হচ্ছে খাবারের ভিতরে আয়োডিনের অভাব। খাবারের ভিতরে কিসের অভাব? আয়োডিনের অভাবের জন্য মেইনলি আমাদের গলগণ্ড রোগটা হয়। তাহলে আমাদের কোন ধরনের খাবার বেশি খেতে হবে আয়োডিনের জন্য? সামুদ্রিক খাবার। তো সামুদ্রিক খাবারের ভিতরে কি আছে? সামুদ্রিক মাছ, সামুদ্রিক উদ্ভিদ, এসব আমরা খাবো যেসব খাবারের ভিতরে বেশি লবণ থাকে। যেমন যেসব এলাকা সমুদ্র তীরবর্তী সেসব এলাকায় গলগণ্ড খুব কম দেখা যায়, আর যেসব এলাকা খুব বেশি দূরে সমুদ্র থেকে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে গয়টারটা দেখা যায় বা গলগণ্ড দেখা যায়। যেমন সমুদ্র থেকে দূরে, যেমন আমাদের দেশের উত্তরবঙ্গ অঞ্চলগুলো, সিলেট, পার্বত্য এলাকা যেগুলো আছে সেই সব এলাকার মাটিতে আয়োডিন কম থাকে, যার কারণে এই অঞ্চলের মানুষ বেশি এ রোগে ভোগে। এবার হচ্ছে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। তো রাতে একটু কম দেখে, এটা হচ্ছে রাতকানা। এটা কিসের জন্য হয়? ভিটামিন এর জন্য হয়, ভিটামিন এ এর অভাবের জন্য হয়, ভিটামিন এ। তো ভিটামিন এ এর অভাবে চোখে ক্ষতিগ্রস্ত হয়ে জেরোফথ্যালমিয়া নামক একটি বিশেষ রোগ হয়। ভিটামিন এ এর অভাব পূরণ না হলে রোগটির মাত্রা ও তীব্রতা বাড়তে থাকে। জেরোফথ্যালমিয়ার 7 থেকে 8টি মাত্রা আছে, যার সর্বনিম্ন মাত্রা হচ্ছে রাতকানা। সাধারণত 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। এতে চোখে সংবেদী অংশ, চোখে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। তো এখানে করে কি, রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় স্বল্প আলোতে, যার কারণে ভালো দেখতে পায় না। চোখে সবকিছু ঝাপসা দেখে। রোগটা বেড়ে গেলে কর্নিয়া ঘোলাটে হয়ে যায়। কর্নিয়া বলতে সামনে চোখে যে আমরা যে পোষণটা বাইরে থেকে দেখা যায় সেটা। রাতকানা দশা থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম মাত্রা জেরোফথ্যালমিয়া ভিটামিন এ সহ কিছু ওষুধ প্রয়োগে ভালো হয়, কিন্তু রোগ চূড়ান্ত মাত্রায় বা তার কাছাকাছি পৌঁছে গেলে কর্নিয়ার প্রতিস্থাপন অস্ত্রোপচার ছাড়া আর তেমন কোনো কিছু করার থাকে না। তাহলে আমাদের যেহেতু ভিটামিন এ এর অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগটা হয়, তাহলে আমরা কি করব? যেসব খাবারে খুব বেশি পরিমাণে ভিটামিন এ আছে সেসব খাবার খাবো, যেমন ছোট মাছ, মলা, ঢেলা, এসব মাছগুলো আমরা বেশি খাবো। তাহলে এই রোগ প্রতিরোধের জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন ফল যেমন পাকা আম, কলা ইত্যাদি ও শাকসবজি যেমন মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। আর সব থেকে বেশি আমাদের কি খেতে হবে? ছোট মাছ, মলা, ঢেলা মাছ প্রভৃতি। এবার হচ্ছে রিকেটস। রিকেটসটা কি? রিকেটস হচ্ছে ভিটামিন ডি এর অভাবে একটা রোগ হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়। তো রিকেটস আমরা একটু দেখে নেই। এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়। ভিটামিন ডি এর অভাবে এই রোগটা হয়। অন্ত্রে ক্যালসিয়াম, অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন, অর্থাৎ পেটের ভিতরে যে ডিডিওনাম, জেজুনাম, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যেগুলো আছে সেগুলোর জন্য হয়, সেগুলোতে হয়। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে ভিটামিনের প্রয়োজন। দুধ, মাখন, ডিম, কড লিভার তেল
ও হাঙ্গরের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমা কোলেস্টেরল থেকেও এটি তৈরি হয়, তবে সব ক্ষেত্রে ভিটামিন ডি তৈরির ধাপটি সংগঠিত হয় কিডনিতে। তাহলে ভিটামিন ডি মেইনলি কোথায় প্রডিউস হয়? কিডনিতে। আমাদের যে কিডনি, আমাদের যে বডিতে দুইটা কিডনি আছে, তো সেই দুইটা কিডনি থেকে আমাদের কি প্রডিউস হয়? ভিটামিন ডিটা মেইনলি প্রডিউস হয়। তো কিডনির মেইন কাজ কি? কিডনির মেইন কাজ হচ্ছে শরীর থেকে, শরীরের ভিতরে যে ব্লাড আছে, রক্ত আছে, রক্ত যখন দূষিত হয়ে যায় বা কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্রিয়েটিনিন বা আরো যেসব পদার্থ দ্বারা যখন ব্লাডটা দূষিত হয়, তো সেই দূষিত ব্লাডকে কি করে? কিডনি ছাঁকনি করে, অর্থাৎ পরিষ্কার করে, এবং ওই দূষিত পদার্থগুলো ইউরিন অর্থাৎ প্রস্রাব রূপে দেহ থেকে বের করে দেয়। আর ভিটামিন ডি মেইনলি সবশেষে কোথায় প্রডিউস হয়? কিডনিতে। তো আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব দেখা যায়, তাহলে আমরা করব কি? আমরা ভিটামিন ডি যুক্ত যেসব খাদ্য আছে, যেমন দুধ, মাখন, ডিম, তেল, হাঙ্গরের তেল ইত্যাদি, এসব খাবারগুলো খুব বেশি পরিমাণে খাবো। আর দ্বিতীয়ত করব কি? আমরা হচ্ছে সকালবেলা রোদের ভিতরে খালি গায়ে একটু বসে থাকবো, যাতে আমাদের শরীরের ভিতরে রোদ লাগে। তাহলে রোদটা করে কি? আমাদের যে শরীরে কোলেস্টেরল জমা থাকে ত্বকের ভিতরে, তো সেই কোলেস্টেরলকে ভেঙে ভিটামিন ডি প্রডিউস করে। দেহের হাড়গুলো দুর্বল হওয়া, দেখো ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের একটা যোগ সাদৃশ্য আছে, অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে যেসব রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে সেই রোগই হয়। যেমন দেহের হাড়গুলো দুর্বল হয়ে যাওয়া, ক্যালসিয়াম কোথায় থাকে? হাড়ে থাকে, গিঁটে থাকে, বা আমাদের হাড়ের যে ভিতরে অস্থিমজ্জা সেখানে ক্যালসিয়াম থাকে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কিগুলো হবে? হাড় দুর্বল হয়ে যাবে, গিঁটে ব্যথা করবে, হাড়গুলো ফুলে যাবে। হাড়গুলো বিশেষ করে পায়ের হাড় বেঁকে যাওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ। এছাড়া এই রোগে অনেক সময় দেহের কাঠামো ঠিক থাকে না, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং বক্ষদেশ সরু হয়ে যায়। শিশুদের পর্যাপ্ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। চোখ এবং জননাঙ্গ ঢেকে রেখে নবজাতককে কিছুক্ষণ কি করতে হবে? রোদে রাখা ভালো। তো সকালবেলা দেখবো আমাদের মা চাচিরা ছোট বাচ্চাদেরকে নিয়ে রোদে বসে থাকে। কেন বসে থাকে? যেন তার শরীরে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি প্রডিউস হতে পারে। এতে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে শরীরে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি প্রডিউস হয় বা তৈরি হয়। নিয়মিতভাবে সারা শরীরে সারাদিন কালো বা গাঢ় রঙের কাপড় ঢেকে রাখলে কিংবা দীর্ঘদিন ধরে ঘরের বাইরে না গেলে ত্বক পর্যাপ্ত সূর্যালোক পায় না। এ কারণে ভিটামিন ডি এর অভাব দেখা যায় এবং রিকেটস হতে পারে। এবার হচ্ছে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। অ্যানিমিয়া জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের শরীরে যে রক্ত আছে, বিশেষ করে রেড ব্লাড সেল অথবা লোহিত রক্তকণিকা, সেটা একটু কমে যায়, অনেক বেশি কমে যায়, যার কারণে রক্ত শূন্যতা দেখা যায়। আমাদের দেশে শিশু নারীদের ক্ষেত্রে রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা একটা সাধারণ রোগ। রক্ত শূন্যতা হচ্ছে দেহের এমন একটা অবস্থা যখন বয়স এবং লিঙ্গভেদে রক্তের হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। কিসের ঘনত্ব? হিমোগ্লোবিন। হচ্ছে হিমোগ্লোবিন কি? আমরা যে রেড ব্লাড সেল যেটা বলছি, আরবিসি, তো এটাকে বাংলায় বলা হয় লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামে একটা পদার্থ থাকে, যে পদার্থের কাজ কি? এই পদার্থের কাজটাই হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এসব পরিবহন করা। তো আর এই হিমোগ্লোবিনের জন্যই আমাদের রক্তটা মেনলি লাল দেখায়। তাহলে রক্ত লাল হয় কার জন্য? হিমোগ্লোবিনের জন্য। আমাদের রক্তের ভিতরে যখন হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায় বা ঘনত্ব কমে যায়, তখন আমরা সেটাকে কি বলি? অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। খাদ্যের মুখ্য উপাদান লৌহ, ফলিক অ্যাসিড, লৌহ মানে আয়রন, ফলিক অ্যাসিড ভিটামিন বি12, আর ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি10 ইত্যাদির অভাব ঘটলেই এ রোগ দেখা যায়। রক্ত স্বল্পতার শতাধিক কারণ জানা গেছে এবং পুষ্টি উপাদানের ঘাটতি না হয়েও রক্ত স্বল্পতা হতে পারে। তবে বাংলাদেশে সাধারণত লৌহ অর্থাৎ আয়রন জাতীয় ঘটনাজনিত কারণে রক্ত স্বল্পতা বেশি দেখা যায়, যেটাকে বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো যখন আমাদের আয়রনটা কমে যায়, আয়রনের জন্য যেই আমাদের রক্ত শূন্যতা দেখা যায়, সেটার নাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে। শিশুদের প্রজননের উপযুক্ত বয়সে, যেমন 15 থেকে 45, গর্ভবতীদের এ রোগটা বেশি হয়। কেন বেশি হয়? কারণ গর্ভবতী অবস্থায় লৌহের পরিমাণটা কমে যায়, যার কারণে এক্সট্রা ভাবে লৌহজনিত খাবারগুলো খেতে হয়। অনেকে লৌহ জাতীয় ট্যাবলেট খেতে বলে অনেক ডাক্তার। লৌহের ঘাটতিজনিত রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতার বিভিন্ন কারণ হতে পারে, যেমন অত্যাধিক রক্তপাত হলে, কৃমির আক্রমণে, লৌহ ঘটিত খাদ্য উপাদান শরীরে যদি আমাদের কম শোষিত হয় বা আমরা যদি কম খাই, বাড়ন্ত শিশু বা গর্ভবতী নারীদের খাদ্যে লৌহের পরিমাণ কম থাকলে, অন্ত্রের সংক্রমণ ঘটলে অর্থাৎ ইন্টেস্টাইনে যদি আমাদের কোনো কারণে কোনো ডিফেক্ট দেখা যায়, কম বয়সী শিশুদের খাদ্যে পর্যাপ্ত পরিমাণে লৌহের অভাব হলে। রক্তশূন্যতা হলে কিছু কিছু লক্ষণ দেখা যাবে, যেসব লক্ষণ দেখে আমরা বুঝবো যে আসলে ওনার শরীরে রক্তশূন্যতা আছে। যেমন দুর্বলতা অনুভব করা, মাথা ব্যথা করা, মনমরা ভাব, অনিদ্রা অর্থাৎ ঘুমে সমস্যা, চোখে অন্ধকারে দেখা, খাওয়ার অরুচি অর্থাৎ খেতে ইচ্ছা না করা, বুক ধরপড় করা ইত্যাদি। এ রোগ প্রতিরোধের জন্য লৌহ সমৃদ্ধ খাদ্য অর্থাৎ যেসব খাদ্যে বেশি পরিমাণে আমরা ফেরাস পাবো বা ফেরিক পাবো বা আয়রন পাবো,
সেসব খাদ্যগুলো খাবো। যেমন কোন সব খাদ্যে আমাদের বেশি পরিমাণে লৌহ জাতীয় পদার্থ থাকে, যেমন যকৃত বা যেটাকে আমরা লিভার বলি, মাংস, ডিম, বাদাম, শাকসবজি, বরবটি, মসুর ডাল, খেজুরের গুড় ইত্যাদি। পরীক্ষা করে অন্ত্রের কৃমি বা হুক ওয়ার্মের সংক্রমণ নিশ্চিত হলে কৃমিনাশক ওষুধ সেবন করা। তবে তোমরা করবে কি, তোমরা সবাই 2 থেকে 3 মাস পর পর একটা করে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে নিবা, তাহলে আর এই সমস্যাটা হবে না। প্রয়োজন হলে ডাক্তারের, আগে এটা সরকার থেকে ফ্রিতে দেওয়া হতো, এখন আর দেওয়া হচ্ছে না। তোমরা 2 থেকে 3 মাস পর পর পরিবারের সবাই মিলে কৃমিনাশক ট্যাবলেটটা খেয়ে নিবা। তারপরে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লৌহ উপাদানযুক্ত ওষুধ সেবন করে এই রোগ প্রতিরোধ করা সম্ভবপর হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্ত স্বল্পতার চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে, কেননা রক্ত স্বল্পতার এমন কিছু ধরন আছে, যেমন থ্যালাসেমিয়া, এটা খুব একটা ভাইটাল রোগ রয়েছে, যেখানে প্রচলিত মাত্রায় লৌহজনিত ওষুধ বা খাদ্য গ্রহণ করলে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই রক্ত স্বল্পতা চিকিৎসা শুরু করার আগে তার সঠিক কারণ নির্ণয় করা অবশ্যই আবশ্যক। তারপর পুষ্টি উপাদানের শক্তি। আমরা জানি খাদ্য আমাদের পুষ্টি ও শক্তি দেয়, কিন্তু কি পরিমাণে খাদ্য উপাদান থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায় আমরা কি সেটা জানি? না, আমরা জানি না। আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তির পরিমাণও কি এক? না। খাদ্যের 6টি পুষ্টি উপাদানের মধ্যে শুধু শর্করা, প্রোটিন এবং চর্বি জাতীয় উপাদান শক্তি দিতে পারে, বাকি উপাদান 3টি কি করতে পারে না? শক্তি দিতে পারে না। তাহলে দেখো আমাদের মোটামুটি উপাদান কটা ছিল? 6টা। কি কি ছিল? শর্করা, প্রোটিন আর চর্বি, সাথে আরও 3টা ছিল ভিটামিন, খনিজ এবং পানি। তো আমাদের ভিটামিন, খনিজ, পানি ওরা শক্তি দেয় না, কিন্তু শুধু শক্তি দেয় কি? শর্করা, প্রোটিন আর চর্বি। সব থেকে বেশি শক্তি দেয় চর্বি, আর ওরা দুইটাই প্রায় অলমোস্ট সেম শক্তি দেয়, 4 কিলো ক্যালোরি পর্যন্ত, আর ওদের 9। আমাদের দেহের মাংসপেশি আমাদের চলনে সাহায্য করে। মাংসপেশির কারণে আমরা চলতে, ফিরতে, হাঁটতে, দৌড়াতে, বসতে ইত্যাদি কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাংসপেশির এই ধরনের কাজে সহায়তার জন্য কি পরিমাণ শক্তি খরচ হয়? পেশি সংকোচন প্রসারণে শক্তি দরকার হয়। সুতরাং মাংসপেশি যত বেশি সংকুচিত ও প্রসারিত হবে, শক্তি তত বেশি খরচ হবে, তাই না? তাই কাজের উপর নির্ভর করে শক্তি ব্যয়ের পরিমাণ। তবে কি হাঁটা চলা ও নড়াচড়া না করলে শক্তি খরচ হয় না? অবশ্যই খরচ হয়। আমরা যখন হাঁটাচলা করি না বা কোনো কাজ করি না, তারপর আমাদের শক্তি খরচ হয়। কেন খরচ হয়? কারণ আমাদের শরীরের ভিতরে এই যে মাসেল টোনগুলো আছে, যার কারণে আমাদের শক্তি খরচ হয়। যেমন আমাদের হার্ট কি কখনো থেমে থাকে? না, থেমে থাকে না। হার্ট চলার জন্য শক্তি প্রয়োজন। কিডনি কি থেমে থাকে? না, কিডনিও থেমে থাকছে না, যার কারণে আমার এখানে শক্তি প্রয়োজন। তো আমাদের যেমন আমরা শ্বাস প্রশ্বাস করতেছি, ফুসফুস তো আমাদের থেমে থাকে না, ফুসফুস চালানোর জন্য শক্তি প্রয়োজন। অর্থাৎ আমরা যদি কোনো কাজ নাও করি, তাহলে আমাদের শক্তি প্রয়োজন হবে এবং খিদে লাগবে এবং আমাদের খাওয়া লাগবে। আমরা যদি কোনো কাজ না করি, শুয়ে শুয়ে থাকি, তবু আমাদের শরীরে খাদ্যের দরকার হয়, ক্ষুধা লাগে। বিশ্রামরত অবস্থায় শক্তি খরচ হয় বলে মনে হয়, কিন্তু কিভাবে? বিশ্রামরত অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ যেমন হাত পা কাজ না করলেও আমাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড ঠিকই কিন্তু চলতে থাকে। এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলো সংকোচন প্রসারণের সার্বিক কাজ সাধিত হয়, কাজেই তখনও শক্তি ব্যয় হতে পারে থাকে। এই শক্তিকে মৌলবিপাক শক্তি বলে। মৌলবিপাক শক্তি কোনগুলো? যেসব হচ্ছে আমরা ফিজিক্যালি কোনো ওয়ার্ক করতেছি না, কিন্তু আপনা আপনি শক্তিগুলো খরচ হচ্ছে, যেমন হার্ট, কিডনি বা লাংস বা ফুসফুস, এগুলো দ্বারা যে শক্তিটা খরচ হয় সেটাকে বলা হয় মৌলবিপাক শক্তি। একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তি প্রয়োজন তা নির্ভর করে 3টি বিষয়ের উপর। 1 নম্বর মৌলবিপাক, 2 দৈহিক এবং 3 বিশ্রামের ধরন ও খাদ্যের প্রভাব। খুব গুরুত্বপূর্ণ। এছাড়া দেহের বৃদ্ধির শারীরিক অবস্থা ও আবহাওয়ার উপরও ক্যালোরি চাহিদা নির্ভর করে। এবার হচ্ছে আমরা যে শক্তিটা মাপি সেটা কিভাবে মাপি? শক্তি মাপার 2টা ওয়ে আছে। একটা হচ্ছে কিলো, একটা জুলে মাপি। বিজ্ঞানী টেস্ট করে জুলের একটা সূত্র আছে, তো ওই জুল অনুসারে আমরা আন্তর্জাতিকভাবে জুলে মাপি। কিন্তু শুধুমাত্র খাদ্যের শক্তির ক্ষেত্রে আমরা কিলো ক্যালোরিটা ব্যবহার করি। তো এইখানে কিভাবে কিলো ক্যালোরি ব্যবহার করব, কিভাবে জুল ব্যবহার করব, সেটা নিয়ে আলোচনা করা আছে। এটা কিন্তু ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার 4টা জন্য আসতে পারে। এটা ম্যাথের আকারেও আসতে পারে, অর্থাৎ গণিত আকারেও আসতে পারে, ম্যাথ টাইপও আসতে পারে। তো তারপর আমরা পড়ে দেখি এখানে কি বলতেছে। আমাদের প্রথমে খাদ্য শক্তি পরিপাকের একক, পরিমাপের একক। তোমরা জানো শক্তির বিভিন্ন রূপ রয়েছে। পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তি হচ্ছে তাপ শক্তি। পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তিটা কিরকম? তাপশক্তি। তাপশক্তির একক হচ্ছে ক্যালোরি। তাপশক্তির একক কি? ক্যালোরি। পদার্থবিজ্ঞানী হিসেবে 1 কিলো ক্যালোরি বলতে কি বোঝায়? 1 কিলো ক্যালোরি পানির উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যাই, তাহলে আমাদের যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে 1 কিলো ক্যালোরি বা 100 ক্যালোরি, 1000 ক্যালোরি।
পুষ্টিবিদেরা খাদ্যের শক্তি বোঝানোর জন্য ক্যালোরি শব্দটা ব্যবহার করে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে খাদ্যের ক্যালোরি আসলে কিলো ক্যালোরি। বিভ্রান্তি এড়াতে এখানে খাদ্য শক্তি বোঝানোর জন্য খাদ্য ক্যালোরি অথবা কিলো ক্যালোরি শব্দটি ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মতে খাদ্যের শক্তি মূল্য প্রকাশের ক্ষেত্রে খাদ্য ক্যালোরি কিংবা কিলো ক্যালোরির পরিবর্তে কিলোজুল এককে ব্যবহার করা হয়। এই যে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 1 ক্যালোরি সমান কি 1 কিলো ক্যালোরি। আসলে কিলো ক্যালোরিটাকে আমরা সংক্ষেপে কি বলি, ক্যালোরি বলে অনেক সময়। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। 1 ক্যালোরি মানে 1 কিলো ক্যালোরি, আর 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে 4.2 কিলো জুল। এটা থেকে খুব বেশি পরিমাণে তোমাদের ম্যাথমেটিক প্রবলেমগুলো আসে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে, যে 1 কিলো ক্যালোরি সমান কত জুল। তাহলে 1 কিলো ক্যালোরি সমান যদি 4.2 কিলো জুল হয়, তাহলে 1 কিলো জুল সমান কত হবে, কিলো জুল সমান কত হবে, 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। এটা ভাগ করে দেবে, সম্ভবত 0.24 আসে। এটা তোমরা করে নিবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, মানে উল্টায় আসে আর কি। তারপরে পুষ্টি উপাদান, পুষ্টির উপাদানে তাপশক্তি নির্ণয়। আমরা প্রতিদিন নানা রকম পুষ্টি উপাদান গ্রহণ করে থাকি। ভাত, খিচুড়ি, পোলাও, মাংস থেকে শুরু করে ফলমূল, শাকসবজি, পানীয় ইত্যাদি কোনোটাই আমরা বাদ দেই না। তাই পুষ্টি উপাদানের শক্তি পরিমাণ করতে হলে এর প্রকৃতি সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। পুষ্টির আকৃতি, মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য। খাদ্যের প্রকৃতি বলতে এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায়। মিশ্র খাদ্যের একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্যের শুধু একটি উপাদান থাকে, যেমন চিনি, গ্লুকোজ, এতে শর্করা ছাড়া অন্য কোনো কিছু থাকে না। পুষ্টি উপাদান ও তার পরিমাপ নির্ণয়। পুষ্টি উপাদান প্রকৃতি জানার পর ওই খাদ্যে কি কি উপাদান কি পরিমাণে আছে তা জেনে নিতে হবে। তবে বিভিন্ন খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ খাদ্য মূল্য তালিকা দেখে জেনে নিতে হয়। ক্যালোরি নির্ণয়। খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার পর শর্করা, প্রোটিন ও চর্বির ক্যালোরি বের করতে হয়। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসাব করতে হয়। তো এই যে গুরুত্বপূর্ণ জিনিস, শর্করা থেকে আমরা কত ক্যালোরি পাই, 4 কিলো ক্যালোরি পাই। আমিষ থেকে 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি বা ক্যালোরি পাই। আর চর্বি থেকে 9 কিলো ক্যালোরি পাই। তাহলে আমরা কোন খাদ্য থেকে বেশি পাই? চর্বি থেকে। তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 20 গ্রাম চিড়ায় 15.4 গ্রাম শর্করা অর্থাৎ 7.77%, 1.32 গ্রাম প্রোটিন, 6.6% এবং 0.24 গ্রাম স্নেহ অর্থাৎ 1.2% আছে। তাহলে 1 কেজি চিড়াতে খাদ্য শক্তির পরিমাণ কত? তাহলে তোমরা এই যে ক্যালকুলেশনটা এখান থেকে মানগুলো নিয়ে তোমরা ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 15.4 গ্রাম শর্করাতে আমরা কতটুকু পাবো? 15.4 × 4। কারণ কি খাদ্য ক্যালোরি কত আমাদের? শর্করার জন্য 4। তাহলে আমিষের জন্য কত? 1.32 আমিষের জন্য 4। আর চর্বির জন্য কত? 0.24 × 9। যোগ করলে আমাদের কত আসে? 69.04 খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি। তাহলে 1 কেজি চিড়ার জন্য কত হবে? 1 কেজি চিড়া মানে কি 1000 গ্রাম। তাহলে 1000 দ্বারা গুণ করো, 4 3 4 5 2 কিলো ক্যালোরি আসে। তো কিলো ক্যালোরি এখানে আমাদের উত্তর শেষ। যদি এটাকে আমরা কিলো জুলে কনভার্ট করি, তাহলে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। সুতরাং এত কিলো ক্যালোরি সমান কত হবে? 4.2 ইন্টু 34 52 গুণ করলে আসে 14,490 কিলো জুল। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে কত কি করে 2000 থেকে 2500 খাদ্য ক্যালোরির প্রয়োজন হয়? একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য 2000 থেকে 2500 খাদ্য ক্যালোরির প্রয়োজন হয়। তবে লিঙ্গ, পরিশ্রম, মাত্রা ইত্যাদির উপর ভিত্তি করে এটা একটু কমতে পারে, বাড়তে পারে। হচ্ছে বিএমআর আর একটা হচ্ছে বিএমআই নির্ণয়। এটা থেকে এই অধ্যায় ম্যাথ আসে, সবসময় আসে, বোর্ড পরীক্ষায় আসে। তাহলে বিএমআর জিনিসটা কি? বিএমআর হচ্ছে বেজাল মেটাবলিক রেট, অর্থাৎ পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে কতটুকু শক্তি পরিমাণ খরচ হচ্ছে। বিএমআই মানে কি? বিএমআর হচ্ছে আমরা যখন শুয়ে বসে থাকি, তারপর তো আমাদের শরীরে কিছু পরিমাণে এনার্জি খরচ হচ্ছে। তো এই এনার্জিটা কিভাবে খরচ হচ্ছে বা মানে কতটুকু খরচ হচ্ছে, যেমন আমাদের হার্ট, লাংস, কিডনি বা অন্যান্য যেসব অঙ্গ আছে, মাসেল টোন কিংবা আমাদের যে সেল মেমব্রেনের ভিতর দিয়ে পদার্থ আসা যাওয়া করে, সেখানে তো আমাদের এনার্জি প্রয়োজন। সেই এনার্জিটা যে খরচ হচ্ছে সেটা কতটুকু খরচ হচ্ছে। তো এটার দুইটা সূত্র আছে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। তাহলে ছেলেদের জন্য কি সূত্র? ছেলেদের জন্য হবে প্রথমে আমরা কি করব, আচ্ছা বিএমআইটা তোমাদের বলি। বিএমআই এটার ফুল মিনিং হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স। বডি শরীর, ম্যাস মানে কত? ওজন, আর ইন্ডেক্স মানে তো ইন্ডেক্স বা রেট। তাহলে মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে কি? বিএমআই। বিএমআই একটা সূত্র আছে, সেটা আমরা একটু পরে দেখব। এখন আমরা বিএমআরটা শিখে নেই। বিএমআরটা আমাদের প্রথমে কি করতে হয়? বিএমআর এর কিছু কিছু আছে, যদি আমরা পরিশ্রম না করি তাহলে বিএমআর এর মান হবে বিএমআর ইন্টু 1.2। ওটা না, আমরা আগে বিএমআরটা বের করে নিই।
ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা বস্তু আছে, আলাদা আলাদা মান আছে। সূত্র মেয়েদের ক্ষেত্রে সূত্র কত, 655 প্লাস 9.6 ইন্টু শরীরের ওজন কত কেজি প্লাস 18.4 ইন্টু উচ্চতা কত সেন্টিমিটার। এখানে উচ্চতা সেন্টিমিটারে নিতে হবে, এটা মনে রাখবা, উচ্চতা সেন্টিমিটার নিতে হয়। বিএমআর এর জন্য উচ্চতা সেন্টিমিটার নিতে হয়, আর বিএমআই এর জন্য উচ্চতা কিসে নিতে হয়, মিটারে নিতে হয়। মাইনাস 4.7 ইন্টু বয়স। এবার ছেলেদের ক্ষেত্রে 66 প্লাস 13.7 সাথে আমরা ওজন গুণ করব, তারপরে 5 সাথে আমাদের উচ্চতা সেন্টিমিটার নিয়ে গুণ করব, মাইনাস 6.4 ইন্টু বয়স গুণ করব। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একজন নারীর বয়স 33 বছর। কত বছর, 33 বছর। উচ্চতা 165 আর ওজন কত, 94। তাহলে আমাদের সূত্র কি, বিএমআর এর নির্ণয় সূত্র 655 প্লাস, তো উচ্চতা, এই যে আমাদের যে ওজন, কত ওজন, 94 কেজি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, 94 ইন্টু 9.6 প্লাস ওর উচ্চতা কত, 165। তাহলে আমাদের সূত্র কি, 1.8 ইন্টু 165 মাইনাস, আর কি লাগবে আমাদের, এবার হচ্ছে বয়সের সাথে 4.7 গুণ করব। তাহলে বয়স 33 ইন্টু 4.7, তো এটা যোগ বিয়োগ করলে আসে 1699.3 ক্যালোরি। তো এইখানে আরো কিছু ছক দেওয়া আছে, যে যদি কেউ পরিশ্রম একেবারেই না করে তাহলে তার বিএমআর এর সাথে 1.2 গুণ করব, যেটা অ্যান্সার আসবে, অর্থাৎ ওর প্রত্যেকদিন এতটুকু ক্যালোরি নিতে হবে বা এতটুকু খাবার খেতে হবে যাতে এতটুকু ক্যালোরি পাওয়া যায়। যদি হালকা পরিশ্রম করে, অর্থাৎ সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করে, তাহলে 1.375। যদি পরিশ্রম করে, সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করে, তাহলে 1.55 দ্বারা গুণ করব। পরিশ্রম যদি পরিশ্রম করে, সপ্তাহে প্রায় প্রতিদিনই খেলে, তাহলে 1.725 দ্বারা গুণ করব। অত্যন্ত পরিশ্রম যারা করে বা সিভিয়ার ওয়ার্ক যারা করে তাদের ক্ষেত্রে কি হবে, দৌড়ঝাঁপ করে খেলাধুলা করলে ওদের 1.9 দ্বারা গুণ করব। এবার হচ্ছে বিএমআর ও ব্যয়িত শক্তি, এটা তোমরা পড়ে নিবা। প্রথমে কি, বিএমআর আমাদের শরীরে 60 থেকে 75 ভাগ শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের মাধ্যমে 10 থেকে 20% এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে 20 থেকে 30% শক্তি আমরা পেয়ে থাকি। এটা তোমরা পড়ে নিবা। হচ্ছে বিএমআই, এটা দিয়ে খুব বেশি পরিমাণে সৃজনশীল আসে, বিএমআই দ্বারা খুব বেশি পরিমাণে সৃজনশীল আসে, বিশেষ করে গ নাম্বারে বলে যে বিএমআর নির্ণয় করো। তো বিএমআর নির্ণয়ের সূত্র হচ্ছে দেহের ওজন, ওয়েটকে আমরা কিসে নিব, কেজিতে নিব। ওয়েট কেজি ডিভাইডেড বাই আমাদের যে হাইট বা উচ্চতা, সেটাকে আমরা কিসে নেব, মিটারে নেব। হাইটকে আমরা স্কোয়ার দ্বারা গুণ করে দেব। তাহলে আমাদের বিএমআই সূত্র হচ্ছে দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। তো তারপরে এখানে কোনো ম্যাথ আছে কি, এখানে কোনো ম্যাথ নাই। অর্থাৎ যদি তোমাকে দেওয়া হয় যে, যেমন উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে যে একজন লোকের কত, উচ্চতা কত, 125 সেন্টিমিটার। তো আমাদের তো আগে বলছে সেন্টিমিটারে নিলে হবে না, বিএমআর এর ক্ষেত্রে আমরা সেন্টিমিটার নিব, কিন্তু বিএমআর এর ক্ষেত্রে অবশ্যই মিটারে নিতে হবে। তাহলে 125 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, কত আসে, 100 দ্বারা ভাগ করলে 1.25, ওজন কত, 50 কেজি। তাহলে তোমরা ম্যাথটা করে ফেলো, বিএমআই ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 1.25 স্কোয়ার। এটা করলে কত আসে, আমাদের 32 আসে। কত আসে, 32 আসে। এবার যে বিএমআইটা বের করলাম, বিএমআই এর কিছু নরমাল মান আছে। নরমাল মান কত দেখো, প্রথমে আমাদের বিএমআর যদি বের করার পরে দেখি আমাদের মানটা 18.5 থেকে 24.9 ভিতরে থাকে, তাহলে কি হবে, সুস্থ। এটা মনে রাখবা, শুধু একটা মনে রাখো, তাহলেই হবে। 18.5 থেকে 24.9 পর্যন্ত করলে কি হবে, সুস্থ হবে। আর যদি এর নিচে হয়ে যায় তাহলে তার শরীরে ওজন কম, অর্থাৎ তাকে ওজন বাড়াতে হবে। যদি 25-এর উপরে হয়, 5 পর্যন্ত, 25 আর 5 যদি যোগ করি, তোমরা 4.9 করে যোগ করবা, 25 আর 5 যদি যোগ করি 29.9, তাহলে এটা কি হবে, একটু অতিরিক্ত ওজন, বেশি ওজন না, অর্থাৎ ওজন কমানোর প্রয়োজন অল্প। যদি আমাদের 30 তার যদি আরো বেশি 5 হয়, তাহলে সে মোটা হওয়ার প্রথম স্তর। যদি 35-এর বেশি হয়, অর্থাৎ 40-এর আগ পর্যন্ত, তাহলে সে দ্বিতীয় স্তরের মোটা। আর যদি কারো 40-এর উপরে এসে যায়, তাহলে তাকে সে অতিরিক্ত মোটা, মৃত্যু ঝুঁকির আশঙ্কা থাকবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে, অর্থাৎ তাকে ওজন as soon as possible কমাতেই হবে। বিএমআই মানদণ্ডে ব্যক্তিদের সুস্থর জন্য 38 কেজি ওজন হওয়া প্রয়োজন। অতএব, আচ্ছা, এখানে এটার এক্সাম্পল দেওয়া ছিল। তো তারপরে দেখো এখানে বডি মাস ইন্ডেক্স পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে দেখানো হয়েছে। তো 24 থেকে দেখো 18 যদি কম হয়ে যায় তাহলে সে চিকন, 18 কম হয়ে গেলে সে চিকন, অর্থাৎ তাকে ওজন বাড়াতে হবে। 18 থেকে 25, 18.5 থেকে 24.9 পর্যন্ত হলে তার ওজন ঠিক আছে। যদি 25 থেকে 29.9 হয় তাহলে একটু বেশি ওজন। আর যদি মোর দ্যান 30 হয় তাহলে স্থূলতার প্রথম স্তর, 35-এ বেশি হলে স্থূলতার তৃতীয় স্তর, আর 40-এর বেশি যদি হয়ে যায় তাহলে সে অত্যাধিক মোটা এবং তাকে স্বাস্থ্য ঝুঁকি অর্থাৎ মৃত্যু ঝুঁকি থাকে এবং তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে as soon as possible।
তারপরে আমাদের শরীরচর্চা ও বিশ্রাম। সুস্থ জীবনের জন্য প্রতিদিন সকলের পরিমিত পরিশ্রম করা উচিত। বর্তমানে কাজের ধারা, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি, পড়াশোনার চাপ, খেলাধুলার মাঠে অপ্রতুলতা ইত্যাদি নানা কারণে আমরা খুব কম হাঁটাচলা কিংবা দৌড়াদৌড়ি করি, ফলে আমাদের সামগ্রিক স্থূলতা বৃদ্ধি পাচ্ছে। এতে আমাদের শরীর সুস্থ সবল থাকছে না এবং আমরা কর্মবিমুখ হয়ে পড়ছি। তো আমাদের এখান থেকে মেইনলি বলা আছে যে আমাদের প্রতিদিন শরীরচর্চা ও বিশ্রাম করতে হবে। তো তোমরা এটা রিডিং পড়ে নিবা। এবার হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার। আমরা যে খাদ্যদ্রব্য সংরক্ষণ করি, ভিনেগার দেই বা অন্যান্য যেসব জিনিসগুলো দেই, সেখানে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করি সেসব সম্পর্কে এখানে কিছু আলোচনা করা আছে। খাদ্য সংরক্ষণ এমন একটি প্রক্রিয়া যেটি খাদ্যের পচন রোধ করে, যার ফলে খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অটুট থাকে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে প্রধানত পচন সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে, খাবার কে পচায়? ব্যাকটেরিয়া আর কিছু ছত্রাক খাবার পচায়। তো এই যে আমরা খাদ্য সংরক্ষণের জন্য যেসব পদার্থ ব্যবহার করি, ওরা ব্যাকটেরিয়া আর ছত্রাককে ধ্বংস করে দেয়, যার কারণে খাবার অনেকদিন পর্যন্ত ঠিক থাকে। যেমন মাছের শুটকিকরণ, মাছ করে কি, মাছ কেটে ভিতরে যে পদার্থ আমরা খাই না সেগুলো ফেলে দেওয়া হয়, উপরে আঁশ ছাড়ানো হয়, তারপরে এটা কি করা হয়, রোদে শুকাতে দেওয়া হয়। তারপর লোনা ইলিশ, তারপর আচার। তোমরা অবশ্যই আচার খাও, যে তেলের ভিতরে দিয়ে আচারগুলো বানানো হয়, যার কারণে খাবার আচারটা অনেকদিন ঠিক থাকে। বরফ দিয়ে শীতলীকরণ, অর্থাৎ মাছ যখন তোমরা যারা মাছ কিনতে যাও তারা দেখো যে মাছের উপরে বরফ দেওয়া। কেন বরফ দেওয়া? যাতে মাছটা না পচে। তারপরে চিংড়ির নাপ্তে, মাছের শীতল, এগুলো হচ্ছে সবই খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রচলিত উপায়। বর্তমান যুগে ক্যানিং, অর্থাৎ তোমরা এই যে কৌটার ভিতরে যখন তোমরা এই যে কাপ নুডলস খাও, ওখানে করো কি, ওটা কৌটার ভিতরে আটকানো থাকে, যখন পানি দাও ঠিক হয়ে যায়, পরে আমরা খাই। ওটা যদি কৌটার ভিতরে না করা থাকতো তাহলে ওটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যেত। আর হচ্ছে ধোয়ার মাধ্যমে স্মোকিং, ধোয়ার মাধ্যমে এটা করা যায়। খাদ্য সংরক্ষণে বিভিন্ন স্বাস্থ্যসম্মত অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাতে খাদ্যদ্রব্য পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো না জন্মাতে পারে। যেমন দেখো কিছু কিছু অনুমোদিত রাসায়নিক পদার্থ, যেমন কি আছে, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ, ক্যালসিয়াম এপারনেট, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাইলসালফেট, সোডিয়াম বেনজয়েট, সরবেট, পটাশিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম খাদ্যদ্রব্য হিসেবে অনুমোদিত হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এইসব পদার্থ আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক বলে দিয়েছে যে এইসব পদার্থ যদি তোমরা ব্যবহার করো তাহলে খাদ্য পচবে না এবং শরীরের জন্য স্বাস্থ্য ঝুঁকি নেই। কিন্তু বর্তমান যুগে কিছু অসাধু ব্যবসায়ী ওরা কি করে, ফরমালিন ইউজ করে, ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক। রঞ্জক মানে হচ্ছে তোমাদের যে খাবারের রং পরিবর্তন করা, ওইসব পদার্থ ব্যবহার করা হয়। তো খাদ্যে ভেজাল ও রঞ্জকের ব্যবহার, এই যে ফরমালিন বা রঞ্জকগুলো ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করলে কি হয়? এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের নির্মল পরিবেশের যেমন প্রয়োজন, তেমনি নিরাপদ খাদ্য গ্রহণ অপরিহার্য। বর্তমানে বাজারে অনৈতিকভাবে খাদ্যের বিভিন্ন ধরনের ক্ষতিকর ও অস্বাস্থ্যকর রাসায়নিক দ্রব্য, ভেজাল ও রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করে বিক্রি করা হয়। এর ফলে জনস্বাস্থ্য এখন হুমকির মুখে। স্বাস্থ্য বিপর্যয়ের এটি ঝুঁকির ধারা চলতে থাকলে রোমানদের মতো আমরাও একদিন বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হব। একসময় রোমবাসী, তো রোম একটা দেশ, তো রোমবাসী যে পানীয় আধার ব্যবহার করত তা সীসার তৈরি ছিল, যার ফলে পানকারী কোনো না কোনোভাবে সীসার বিষাক্ততার শিকার হতো এবং বিকলাঙ্গ প্রজন্মের জন্ম দিত। তো যারা এসব পানীয়গুলো পান করতো, যেহেতু তার ভিতরে সীসা আছে, তো এটা কোনো না কোনোভাবে যে পেটের যে বাচ্চা, সে বাচ্চার পেটের যে বাচ্চা বা ভ্রূণের উপরে প্রভাব করতো এবং তারা বিকলাঙ্গ, অর্থাৎ কারো হাত নাই, কারো পা নাই, কিংবা হাত পা দুইটাই আছে কিন্তু কাজ করতে পারে না, অটিস্টিক, এই টাইপের জন্ম নিত। বাংলাদেশেও খাদ্য বিভিন্ন প্রকারের ভেজাল মেশানো হয়। এর বাণিজ্যিক, যেমন এর মধ্যে রয়েছে বাণিজ্যিক রং। কিছু কিছু রং আছে যেটা ইউজ করা যায়, যেটাকে ফুডেবল রং বলে বা ইটেবল রং বলে, ওইটা ইউজ করা যায়, ওইটা অনুমোদিত। কিন্তু বর্তমানে বাণিজ্যিক রং যেগুলো আছে সেগুলো মানে অনুমোদিত না, অর্থাৎ এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। অ্যান্টিবায়োটিক মেইনলি ব্যবহার করা হয় কোনো একটা বড় রোগের জন্য ডাক্তাররা, কিন্তু এখন এটা খাদ্যের উপর, খাদ্য যাতে না পচে সেজন্য ব্যবহার করা হচ্ছে, যা শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর। যেমন কীট ও বালাইনাশক, অনেকে কীট এবং বালাইনাশক ব্যবহার করে, ফরমালিন ব্যবহার করে, হেভি মেটাল ইত্যাদি ব্যবহার করে। তাহলে এগুলোর ফলে কি হয়, যেসব মাছ, গৃহপালিত পশু ও হাঁস মুরগিকে অনুমোদিত দ্রব্য দিয়ে তৈরি খাদ্য খাওয়ানো হয়, সেগুলো মানব শরীরের জন্য হুমকি স্বরূপ। তারপরে স্বাস্থ্য ঝুঁকির কয়েকটি ক্ষতিকর দিক। বাণিজ্যিক রং, যা কাপড় কিংবা রঙের কাজে ব্যবহার করা হয়, তা বিভিন্ন রকমের খাদ্য যেমন আইসক্রিম, গোল আইসক্রিম, লজেন্স, বেগুনি, বড়া ইত্যাদিতে ব্যবহার করা হচ্ছে। এ জাতীয় খাবার ধীরে ধীরে যকৃতের কার্যকারিতা নষ্ট করে নানাবিধ রোগের কারণ হয়।
ফরমালিনে ডুবানো মাছ, ফল ও অন্যান্য খাদ্যদ্রব্য পচনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না বলে কয়েকদিন বেশ টাটকা দেখা যায়। গবেষণায় দেখা গেছে এই ফরমালিন মাছের কোষের সাথে যৌগ তৈরি করে ফেলে। মাছ ধোয়া হলেও ওই যৌগটি মাছের দেহ থেকে যায় না বা মাছের দেহের ভিতরে থেকে যায়, যা রান্না করা হলে পরবর্তীতে এটা কোথায় যায়? মানব শরীরে প্রবেশ করে। এই বিষাক্ত যৌগ নানা রকম জটিল রোগের উপসর্গ সহ অনেক ক্ষেত্রে ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি করে। তো তারপরে মজুদ খাদ্য এবং সবজিতে কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশকের বিষাক্ততার সময় শেষ হবার আগেই দ্রব্যাদি বাজারজাত করলে বিষাক্ত খাদ্যের প্রভাবে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকে। এতে শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের শরীরের বাড়ন্ত কোষে এই বিষাক্ত কীটনাশক বিরূপ প্রভাব ফেলে। ফলে একদিকে যেমন শিশুর মনের বিকাশ ব্যাহত হয়, অন্যদিকে তারা নানা রকমের অসুস্থতায় ভুগতে থাকে। তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ, এদের উৎস কোথা থেকে আসে এবং প্রতিকার আমরা কিভাবে করব। এখানে একটা শখ দেওয়া আছে, শখটা তোমরা পড়ে নেবা। 5.8 পরিপাক। আমরা এখন পরিপাকের টপিকটুকু পড়া শুরু করব। তো এই টপিকটাই এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে কঠিন এবং সব থেকে বড় টপিক। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিছুই বুঝতে পারবা না। এবং এটা থেকেই এই অধ্যায় সৃজনশীলগুলো আসে। তোমরা যদি না পারো তাহলে গ এবং ঘ নম্বরের উত্তর দিতে পারবা না ঠিক মতো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। তো পরিপাক জিনিসটা কি এখানে একটু ছোটখাটো করে আলোচনা করা আছে। তো আমরা একটু পড়ে নিয়ে পরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মানবদেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এই কোষগুলোকে সজীব এবং কার্যকর রাখতে হলে সময় মতো খাদ্য সরবরাহ প্রয়োজন। কিন্তু অধিকাংশ খাদ্য জটিল এবং জৈব যৌগ অবস্থায় গ্রহণ করা হয়। দেহের কোষগুলো তা সরাসরি গ্রহণ করতে পারে না। খাদ্যকে শোষণযোগ্য ও কোষ উপযোগী করতে হলে তাকে ভেঙে সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করা আবশ্যক। দেহে দুইভাবে খাদ্য শোষিত হওয়ার উপযোগী হয়, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ায় আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায়। তো যান্ত্রিক প্রক্রিয়া মেইনলি এখানে বলা হচ্ছে যে আমাদের যে শরীর বা দেহ, সেটা আমাদের বড় বড় যে খাদ্য টুকরো, যেমন ভাত, আমরা যে ভাত খাই সে ভাতটা সরাসরি সে শোষণ করতে পারে না। তাহলে কি করতে হবে? এই ভাতটাকে আমাদের একদম ছোট ছোট টুকরো পরিণত করতে হবে। তো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া কোনটা? আমরা যে ভাত মুখে দেই বা মাংস মুখে নেই, দেওয়ার পর আমরা করি কি, আমরা চাবাই, দাঁত দিয়ে চাবাইতে চাবাইতে পরে আমরা কি একদম ছোট ছোট মিহি দানায় পরিণত হয়, পরবর্তীতে এটা পেটের ভিতরে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ কিছু কিছু এনজাইম, কিছু কিছু পদার্থ, কিছু কিছু লিকুইড আসে যেগুলো সরাসরি এই পদার্থগুলোকে ভাঙে। তাহলে দেহে দুইভাবে খাদ্য শোষিত হয়, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া কি? এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, খাদ্যদ্রব্য মুখ গহ্বরে দাঁতের সাহায্যে চিবানো হয়। প্রথমত চিবানোর ফলে খাদ্যবস্তু ছোট ছোট টুকরোয় পরিণত হয়। পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে এই টুকরো খাদ্যবস্তুগুলোর মণ্ডে পরিণত হয়। তারপরে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়ায় পরিপাকের দ্বিতীয় ধাপ। পরিপাক রসের এনজাইম খাদ্যের রাসায়নিক ক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এতে খাদ্যের জটিল উপাদানগুলোকে ভেঙে দেহের গ্রহণযোগ্য সরল উপাদানে পরিণত হয়। তাছাড়া কোষের ভিতরকার কর্মকাণ্ড এবং এনজাইমের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ আমরা যে একটা খাবার খাই মুখ দিয়ে, যখন আমরা খাবার খাই, তো সেই খাবারটা প্রথমে কি হয়, আমাদের ওসোফেগাস বা এসোফেগাস বা খাদ্য নালীর মাধ্যমে আমাদের কোথায় যায়? স্টোমাকে যায়। তো তারপরে আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্র যেটাকে বলি, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, এগুলোর ভিতরে যায়। একদম শেষে আমাদের কি করে পায়ুপথ দিয়ে বের হয়ে যায়, আমাদের যে অপাচ্য জিনিসগুলো সেগুলো আমাদের বের হয়ে যায়। এই যে টোটাল প্রক্রিয়া, এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। তাহলে আমরা দেখি পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি। খাদ্যদ্রব্য পরিপাকের জন্য মানবদেহে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র নামে একটি আলাদা তন্ত্র রয়েছে। এখান থেকে শুরু। যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয় তাকে পৌষ্টিকতন্ত্র বলে। আর এই পৌষ্টিকতন্ত্রটি পৌষ্টিক নালী এবং কয়েকটি গ্রন্থি নিয়ে গঠিত। পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত। এবার হচ্ছে পৌষ্টিক নালী। তো পৌষ্টিক নালী কোনগুলো? তো দেখো এখানে চিত্রটা আছে, আমি তোমাদেরকে আরো ভালোভাবে একটা চিত্র দিয়ে বোঝাবো। এই যে এটা আমাদের মুখ গহ্বর, এই যে আমাদের মুখের মাধ্যমে আমরা খাদ্যটা খাই। খাওয়ার পরে এটা এই যে আমাদের গলবিলে গেল, গলবিল থেকে যে নিচের দিকে গেল, এটাকে আমরা বলি অন্ন নালী, আর ইংলিশে বলা হয় এসোফেগাস বা ওসোফেগাস। তো পরবর্তীতে এই যে খাবারটা, এই জায়গাটার নাম হচ্ছে পাকস্থলী। তো তোমরা পাকস্থলীর নাম শুনছো, এটাকে ইংলিশে বলা হয় স্টোমাক। তো
তো পাকস্থলিতে যায়, পাকস্থলিতে যাওয়ার পর এই যে ভাঁজটা পাকস্থলিতে গেল, আমরা একটু মুছে দিই। তো আমাদের পাকস্থলিটা মেনলি এতটুকু, এই যে এতটুকু পাকস্থলী। তারপরে এই যে এতটুকু হচ্ছে আমাদের ডিউডেনাম বলে, এটার নাম কি? এই এতটুকুর নাম হচ্ছে ডিউডেনাম। কতটুকু তোমরা সুন্দর, আচ্ছা তোমাদের অন্য একটা চিত্রের মাধ্যমে দেখাই। এই যে আমাদের পাকস্থলিতে গেল, পাকস্থলিতে যাওয়ার পর এই যে এইখান থেকে এই এতটুকু, এটার নাম হচ্ছে ডিউডেনাম। এটার নাম কি? ডিউডেনাম। তো ডিউডেনামের সাথে এইখানে আরো জিনিস থাকে, একটা থাকে প্যানক্রিয়াস বা আগ্নাশয়, এখানে থাকে আগ্নাশয়, আগ্নাশয়ের পিছে থাকে প্লিহা, এখানে থাকে কি? প্লিহা। তোমরা একটু সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করি। এই যে আমাদের ডিউডেনাম, ডিউডেনামের পরে এখানে থাকে কি? আমাদের প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস বা আগ্নাশয়, আগ্নাশয়ের নিচে থাকে স্প্লিন বা প্লিহা। তো ওইটাই আমরা একটু পরে আসি। তো আমাদের কি শুরু? এই যে অন্ননালী, অন্ননালী দিয়ে খাবারটা যে যাইতেছে পেটের ভিতরে, তাহলে এটা কোথায় আসলো? স্টোমাক। এই পর্যন্ত আমাদের স্টোমাক। তারপরে পোর্শনটার নাম হচ্ছে ডিউডেনাম। তারপরে এই যে ডিউডেনামে যে ছোট 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 যেগুলো আছে না, সেম কালারের, রেড কালার, রেডিশ, তো এগুলোর নাম হচ্ছে স্মল ডিউডেনাম। তো এই ডিউডেনামের এতটুকু, এই যে আমরা যতটুকু দাগাইলাম ততটুকু হচ্ছে আমাদের জেজুনাম। তো জেজুনামের পরে বাকিটুকু হচ্ছে ইলিয়াম। তো এই যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই যে এতটুকু, এই যে রেড কালার যতটুকু, এটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্র, বৃহদান্ত একটা আছে আর ক্ষুদ্রান্ত একটা আছে, এতটুকুকে বলা হয় ক্ষুদ্রান্ত। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই পুরোটুকুকে কি বলা হয়? ক্ষুদ্রান্ত বলা হয়। তো ইলিয়াম যেখানে শেষ, সে আবার শুরু হয় এইখানে যেয়া, ইলিয়ামটা ধরো এখানে শেষ, আমাদের এই পোর্শনে যেয়া আবার ইলিয়ামটা অ্যাটাচ হয়, শুরু হয়। এখান থেকে আমাদের বৃহদান্ত্র শুরু। তো বৃহদান্ত্র যে জায়গাটা অ্যাটাচ হয়, এটার নাম হচ্ছে সেকাম। সেকাম থেকে উপরে যখন যায় তাহলে এটার নাম কি? কোলন। এদিকে যেভাবে যায়, উপরের দিকে যাওয়া মানে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এভাবে যায় ডিসেন্ডিং কোলন, নিচের দিকে যায় অ্যাসেন্ডিং কোলন, তারপরে এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন, তারপরে এটা হচ্ছে আমাদের পায়ুথলি, অর্থাৎ আমাদের যেখানে আর কি পায়খানাটা জমা হয় সেটার নাম হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের পায়ুপথ, একদম লাস্টে পায়ুপথ। তো এই টোটালটুকুকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। এই যে মোটা যেটা, সেটাকে বলা হয় বৃহদান্ত্র। তো এবার দেখো ক্ষুদ্রান্ত যেটা, ক্ষুদ্রান্তটা কিন্তু অনেক বড় আর বৃহদান্ত্রটা অনেক ছোট। তাহলে ক্ষুদ্রান্ত যেহেতু অনেক বড়, কিন্তু ওকে কেন ক্ষুদ্রান্ত বলা হয়? ওর নাম হওয়ার কথা ছিল বৃহদান্ত্র, তাই না? কিন্তু ক্ষুদ্রান্তকে বড় হওয়া সত্ত্বেও ক্ষুদ্রান্ত বলা হয়, কারণ ওর যে গর্ত বা যে লুমেন বলে যেটাকে, পাইপের মতো ভিতরে যে ফাঁকা স্থানটা, সেটা অনেক ছোট। যেমন দেখো ওর ডায়ামিটারটা কতটুকু ছোট, যদি আমরা একটু ভালো করে আবার মুছে দিই। এই যে আমাদের যে ক্ষুদ্রান্ত যেটা আছে সেটা কতটুকু চিকন, আর যেটা বৃহদান্ত্র সেটা কত বড়, তাই না? মোটা। তো মোটা, এই জন্য ওর নাম হচ্ছে বৃহদান্ত্র, আর এটা যেহেতু চিকন যার কারণে নাম ক্ষুদ্রান্ত, যদিও ক্ষুদ্রান্ত সাইজে অনেক বড় আর বৃহদান্ত্র সাইজে অনেক ছোট। তারপরে যেটা বলতেছিলাম, এই যে ডিউডেনাম, ডিউডেনামের সাথে এইখানে থাকে আমাদের আগ্নাশয়, এই পর্যন্ত থাকে আগ্নাশয়, এই পর্যন্ত। আগ্নাশয়ের পিছে থাকে কি? আমাদের প্লিহা। তো এই চিত্রটা এখানে আছে, এই যে এতটুকু আমাদের ডিউডেনামটা, ডিউডেনামের সাথে এই যে এতটুকু, এটা হইতেছে আমাদের আগ্নাশয়, আর এইটা হইতেছে আমাদের প্লিহা। তো এই প্রত্যেকটা জিনিসের কি কি কাজ আছে সেটা আমরা পরবর্তীতে এখনই পড়ব। তো এবার হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য মুখ থেকে শুরু হবে, তাই না? মুখ থেকে শুরু হবে। তো আমাদের খাদ্যদ্রব্য প্রথমে মুখে যাবে, মুখ থেকে পৌষ্টিকনালী শুরু হয়, এটি নাকের নিচে আড়াআড়ি একটি বড় ছিদ্র, এটা তো তোমরা জানোই, এখানে তো আর কিছু পড়ার নাই। তারপরে মুখ গহ্বর বা বোকাল ক্যাভিটি, এই যে মুখের ভিতরে যে আমাদের ক্যাভিটি থাকে, সেখানে কি কি থাকে? আমাদের মুখের অভ্যন্তরে দাঁত থাকে, জিহ্বা থাকে, লালা গ্রন্থি থাকে। তো আমাদের মোটমাট 3 দুগুণে 6টা লালা গ্রন্থি আছে বা 3 জোড়া লালা গ্রন্থি আছে, যেখান থেকে আমাদের লালাক্ষরণ হয় বা মিউকাসকরণ হয়। এগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। দাঁত খাদ্যকে চিবিয়ে ছোট ছোট অংশে পরিণত করে। জিহ্বা খাদ্যবস্তুকে নেড়েচেড়ে চিবোতে সাহায্য করে এবং তার স্বাদ গ্রহণ করে। আর মুখের ভিতরে লালা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়। কি এনজাইম ক্ষরণ হয়? এখানে একটা এনজাইম ক্ষরণ হয়, দেখি এখানে এনজাইমের নামটা দেওয়া আছে কিনা। না, নামটা দেওয়া আছে। লালা রসে থাকে টায়ালিন এবং মল্টেজ নামক এনজাইম, যারা শর্করা পরিপাকে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে আমাদের দাঁত। মাছ, সরীসৃপ এবং সমস্ত মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ স্তন্যপায়ী বাদে দাঁত আজীবন অসংখ্যবার পড়তে ও উঠতে থাকে। কিন্তু স্তন্যপায়ীদের, যেমন মানুষ, দেখো এই যে মাছ, সরীসৃপ, সমস্ত মেরুদণ্ডী প্রাণী,
এতে দাঁতগুলো কি হয়, আজীবনে অসংখ্যবার একবার পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে। কিন্তু যারা স্তন্যপায়ী অর্থাৎ যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, স্তন্যপায়ী মানে হচ্ছে যারা দুধ খেয়ে বড় হয় সেসব প্রাণী, যেমন মানুষ, তো এসব প্রাণীদের ক্ষেত্রে কি হয়, দাঁত জীবনে মাত্র একবার প্রথমে গজায়, গজাবার পর দাঁতগুলো পড়ে যায়, তারপর আবার দাঁত গজায়। এই যে দ্বিতীয়বার দাঁত গজালো, তারপর আর কখনো দাঁত পড়ে গেলে আর গজাবে না। তো এই প্রথমবার দাঁতগুলোকে বলা হয় দুধ দাঁত। তাহলে মানব শিশুর অস্থায়ী দাঁত বা দুধ দাঁতের সংখ্যা থাকে 20টা। পরবর্তীতে একটা একটা করে 20টা দাঁত পড়ে আর একটা একটা করে উঠতে থাকে, এরকম করে মোট 32টা পর্যন্ত দাঁত উঠে। তাই বলে যে সবারই 32টা দাঁত থাকতে হবে এরকম না। যেগুলো পড়ে গিয়ে পরবর্তীতে 18 বছরের মধ্যে উপরে ও নিচের চোয়ালে 18টা, উপরে 14 থেকে 16টা পর্যন্ত থাকে উপরে এবং নিচে 14টা করে। আর মোট পরবর্তীতে কটা হয়, 28 থেকে 32টা পর্যন্ত স্থায়ী দাঁত থাকতে পারে। তো এবার দাঁতগুলো হচ্ছে 4 ধরনের দাঁত। কি কি দাঁত আছে? একটা হচ্ছে ইনসিসর বা কর্তন দাঁত, অর্থাৎ যেসব দাঁতগুলো কি করে, খাবারকে টুকরো টুকরো করে। ছেদন দাঁত বা ছেদ করে, যেসব খাবারকে ছেড়ে। অগ্রপেশন, দেখো আগে আমরা পেশনটা পড়ি। পেশন মানে হচ্ছে চাবানো, আমরা যে একদম কোনার বড় দাঁতগুলো দিয়ে চাবাই, ওই দাঁতগুলোকে বলা হয় পেশন। তো ওই দাঁতের আগে যে দাঁতগুলো আছে, যেগুলো চর্বণ পেশন দুইটা কাজই করে, সেটাকে বলে অগ্রপেশন। তো এই যে আমাদের দাঁতগুলো এখানে দেওয়া আছে, এই যে একদম সামনে দাঁতগুলো, এগুলো হচ্ছে কর্তন, অর্থাৎ কাটার জন্য আমরা ইউজ করি। তারপরে এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত, এগুলো আমরা ছেদ করার জন্য ইউজ করি, যার কারণে এগুলো নাম ছেদন দাঁত। তো একদম লাস্টে যে দাঁতটা আছে, এই যে বড় দাঁত দুইটা, তো এই বড় দাঁত দুইটা নাম কি, পেশন দাঁত। এই যে এটাগুলো দিয়ে আমরা পিষে অর্থাৎ বড় বড় কি অনেকক্ষণ যাবত চাবাইতে থাকি। আর পেশনের আগে যে দাঁতটা, সেটা নাম হচ্ছে অগ্রপেশন দাঁত। আর একদম লাস্টে যে দাঁতগুলো উঠে সর্বশেষে, সেগুলোকে আক্কেল দাঁত বলে। তারপরে মাড়ির সবচেয়ে পেছনের এবং শেষের দুটো দাঁতকে আক্কেল দাঁত বলা হয়, সেটা তো আমরা ছবি থেকেই দেখতে পেলাম। তারপরে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের 4টি করে কর্তন দাঁত, 4টি করে ছেদন দাঁত, 8টি করে অগ্রপেশন দাঁত এবং 4টি করে পেশন দাঁত ও 0 থেকে 4টি করে আক্কেল দাঁত থাকতে পারে। মোটমাট উপরে নিচে বামে ডানে সবগুলো মিলিয়ে এখানে কয়টা করে দাঁত থাকতে পারে সেটা দেওয়া আছে। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। কর্তন দাঁত 8টা, ছেদন দাঁত 4টা। কিভাবে ছেদন দাঁত 4টা? 1টা, 2টা, 3টা, 4টা। এবার উপরে কয়টা কর্তন দাঁত কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, এরকম করে। তারপরে 8টা থাকে অগ্রপেশন দাঁত, 4টা থাকে পেশন দাঁত, আর 0 থেকে 4টা থাকে আক্কেল দাঁত। তাই বলে যে সবারই 4টা আক্কেল দাঁত থাকতে হবে বা 3টা আক্কেল দাঁত থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। এবার হচ্ছে দাঁতের গঠন। দাঁত মোটমাট 3টা অংশ থাকে দাঁতের ভিতরে। একটা হচ্ছে মুকুট, মূল, আর হচ্ছে গ্রীবা। তো মুকুট কোনটা? একদম উপরে যে হোয়াইট অংশটা, যেটা আমরা ব্রাশ করি, সেটা নাম হচ্ছে মুকুল। আর গ্রীবা হচ্ছে যেটা আসলে মাংসের পেশির ভিতরে ঢুকে, সেই অংশটা গ্রীবা। আর একদম ভিতরে আমাদের যে দাঁতের চোয়ালের ভিতরে যে অংশটা থাকে, সেটা নাম হচ্ছে মূল। তাহলে মুকুট কোনটা? মাড়ির উপরের অংশ মুকুল, এবার হচ্ছে মূল মাড়ির ভিতরের অংশ, আর গ্রীবা হচ্ছে দাঁতের মধ্যবর্তী অংশ। এবার হচ্ছে ডেন্টিন। দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দ্বারা তৈরি। এই যে আমাদের দাঁতটা যে তৈরি, সেই পদার্থটার নাম কি? ডেন্টিন। আর এই ডেন্টিন থেকেই আমাদের কি বলে? ডেন্টিস্ট, অর্থাৎ দাঁতের ডাক্তার। আর এনামেল, দাঁতের যে মুকুলটা আছে, এই যে মুকুল সাইডের অংশটা, সেটা ডেন্টিনের উপরিভাগ এনামেল নামক কঠিন পদার্থ উপাদান দ্বারা তৈরি। এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড দিয়ে তৈরি। এ হচ্ছে দন্তমজ্জা, অর্থাৎ দাঁতের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেই ফাঁকা জায়গাতে কি থাকে? ডেন্টিনের ভিতরে ফাঁপা নরম অংশকে বলা হয় দন্তমজ্জা। এর ভিতরে ধমনী। ধমনী মানে কি? ধমনী হচ্ছে যেটা দিয়ে অক্সিজেনযুক্ত রক্তগুলা যায়। শিরা মানে কি? ভেইন, অর্থাৎ যেটা দিয়ে আমাদের যে দূষিত বায়ু বা কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো আসা যাওয়া করে। তারপর স্নায়ু মানে নার্ভ, আর হচ্ছে নরম কোষ, কিছু সেল থাকে। তারপরে দন্তমজ্জার ভিতরে ডেন্টিন অংশটি পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। হচ্ছে সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে। এই সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকে থাকে। খুব গুরুত্বপূর্ণ। কিসের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকে থাকে? সিমেন্টের সাহায্যে। তারপরে গলবিল বা ফ্যারিংস। মুখ গহ্বরের উপরের অংশ গলবিল। মুখ গহ্বর থেকে খাদ্যবস্তু গলবিলের মধ্য দিয়ে অন্ননালীতে পৌঁছায়। তাহলে আমাদের গলবিল কোন অংশটা? এই যে এই অংশটা গলবিল। এই যে এতটুকু তো আমাদের মুখ গহ্বরে গেল, এই যে এই অংশটুকু আমাদের গলবিল বলে, এই অংশটুকু গলবিল। তারপর হচ্ছে অন্ননালী। তো আগে চিত্র দেখাইছি, এই যে এই অংশটা হচ্ছে আমাদের অন্ননালী।
বা এই যে এই অংশটা হচ্ছে অন্ননালী। কোথায় চিত্রটা? এই যে এই অংশটা হচ্ছে অন্ননালী, অন্ননালী। তারপরে পাকস্থলী। তো তোমাদেরকে আগেই বলছি, এই যে এই অংশটার নাম হচ্ছে পাকস্থলী, যেখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেগুলো খাদ্যকে ভাঙে, এবং যখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি হয়ে যায় তখন আমাদের গ্যাস্ট্রিকে ব্যথা করে। তো পাকস্থলী, অন্ননালী এবং ক্ষুদ্রান্তের। এবার হচ্ছে ক্ষুদ্রান্ত। তোমাদের আগে বলছি যে এই যে অন্ননালী পরে যে ডিউডেনাম, জেজুনাম আর লাস্টে থাকে ইলিয়াম, এই তিনটা মিলে কি তৈরি? ক্ষুদ্রান্ত তৈরি। এই যে রেড কালার যেটা, যে এই তিনটা মিলে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত তৈরি। এই যে এইখান থেকে এই যে রেড কালার পর্যন্ত পুরোটুকু আমাদের কি? ক্ষুদ্রান্ত। তিনটা নাম কি? ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের এই এতটুকু অংশকে আমরা কি বলতাম? এই যে এতটুকু অংশকে বলতাম ডিউডেনাম। তারপরে এখানে 2/3 আমরা 3/1 ভাগকে বলি আমরা ডিউডেনাম, বাকি 2 ভাগকে বলি জিজোনাম। তো সেটাই। এবার হচ্ছে অন্ত্র। তো অন্ত্র মেইনলি বলতে এই যে এখান থেকে এই যে আমাদের ডিউডেনাম থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত যতটুকু ভিতরে স্ট্রাকচার আছে, এই যে যতটুকু স্ট্রাকচার আছে সেটাকে বলে অন্ত্র। অন্ত্র বা দুই প্রকার। এই যে এই ছোট, যেটা ছোট বলতে আমাদের পাইপের ভিতরের মতো যে ভিতরে ফাঁকা জায়গাটা, সে ফাঁকা জায়গা যাদের ছোট তাদেরকে বলে ক্ষুদ্রান্ত। আর এই যে বড় অংশগুলো, এই যে মোটা, এটার নাম হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্র আকারে ছোট অর্থাৎ সাইজে ছোট, কিন্তু ক্ষুদ্রান্ত সাইজে বড়। এবার অন্ত্র বা ইন্টেস্টাইন, পাকস্থলীর পরের অংশ হচ্ছে অন্ত্র। এটি একটি লম্বা পেঁচানো নালী। অন্ত্র দুটি অংশে বিভক্ত, একটা ক্ষুদ্রান্ত একটা বৃহদান্ত্র। তো তোমাদেরকে আগেই বোঝা হয়েছে যে ক্ষুদ্রান্ত কোনটা আর বৃহদান্ত্র কোনটা। তাহলে ক্ষুদ্রান্ত কোথা থেকে শুরু হয়? ক্ষুদ্রান্ত শুরু হয় পাকস্থলী থেকে, শেষ হয় কোথায়? বৃহদান্ত্রে। আর বৃহদান্ত্র কোথায় শুরু হয়? বৃহদান্ত্র শুরু হয় ক্ষুদ্রান্ত থেকে এবং শেষ হয় আমাদের পায়ুপথে। তাহলে পাকস্থলী থেকে বৃহদান্ত্র পর্যন্ত বিস্তৃত লম্বা পেঁচানো নালীকে ক্ষুদ্রান্ত বলে। তো ক্ষুদ্রান্ত বললো। ক্ষুদ্রান্ত আরো 3টি অংশে বিভক্ত। আগে বলছি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো ক্ষুদ্রান্তের ডিউডেনামে পিত্তথলি থাকে, পিত্তথলি থেকে পিত্তনালী এবং আগ্নাশয় থেকে আগ্নাশয় রস এসে মিলিত হয়। তো এই জিনিসটা কি, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। এই যে আমি তোমাদেরকে বলছি যে ডিউডেনামে যে এই এতটুকু করে নাম হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামের সাথে কে লেগে থাকে? ডিউডেনামের সাথে লেগে থাকে এদিকে থাকে আমাদের আগ্নাশয়, তারপরে কি থাকে? প্লীহা থাকে। তো আগ্নাশয়ের কাজ কি? আগ্নাশয়ের কাজ হচ্ছে এখানে আমাদের যে আগ্নাশয় থেকে এখানে আগ্নাশয়ের রস আছে, যেটা আগ্নাশয়ের রস, সেটা মিলিত হয়। তো পিত্তনালীর মাধ্যমে যকৃতের পিত্তরস এবং আগ্নাশয়ের আগ্নাশয়ের রস এই ডিউডেনামে এসে পৌঁছায়। তো ডিউডেনামে এসে পৌঁছানোর কারণে কি হয়? এই যে আমাদের পরিপাকৃত খাদ্যগুলো সেগুলো শোষণ হয়। অন্ত্রের গায়ে আন্ত্রিক গ্রন্থিও থাকে। কি থাকে? আন্ত্রিক গ্রন্থি থাকে। গ্রন্থগুলোর অন্তঃপ্রাচীরে আঙ্গুরের মতো প্রক্ষেপিত অংশ থাকে, যাকে বলে ভিলাই। কি বলে? ভিলাই। অর্থাৎ এই যে আমাদের যদি আমরা এখানে আঁকি, স্মল ইন্টেস্টাইনটা যদি আঁকার চেষ্টা করি, এই যে এটা আমাদের ডিউডেনাম। তো ডিউডেনাম শুরু হওয়ার পর পেটের ভিতরে এরকম 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 করে জেজুনামটা শুরু হচ্ছে, জেজুনাম, ইলিয়াম, এরকম এরকম। তো এই যে এগুলোর গায়ে এরকম লোমের মতো বা চুলের মতো ছোট ছোট যে লোম তৈরি হয়, যেগুলোর নাম কি? ভিলাই, আর বহু বচনে ভিলাস। তো এই ভিলাইয়ের কাজ কি? পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্র কোনটা আগে বলছিলাম? এই যে এখান থেকে, এটা নাম হচ্ছে সেকাম। সেকাম থেকে শুরু করে এই যে পুরোটুকু, এতটুকু হচ্ছে আমাদের কোলন। কোলনের পরে লাস্টে আমাদের কোথায়? এটা হচ্ছে পায়ুথলি, তারপরে লাস্ট হইতেছে পায়ুপথ। এই পুরোটুকুকে আমাদের বলে বৃহদান্ত্র। তাহলে বৃহদান্ত্র কোথা থেকে শুরু হয়? এই যে দেখো, বৃহদান্ত্র শুরু হচ্ছে যেখান থেকে ইলিয়াম শেষ। তাহলে ইলিয়ামের শুরু থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকার অংশটিকে বৃহদান্ত্র বলে। বৃহদান্ত্রের 3টা অংশ কি কি বলছিলাম মনে আছে? এই যে এটা নাম সেকাম। সেকাম। এই পুরোটুকুর নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপর নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগমার কোলন। দরকার নাই, শুধু একটা নাম বলবো, কোলন। তাহলে এতটুকুর নাম হচ্ছে সিকাম। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স থাকে। এই যে এতটুকুর নাম হচ্ছে সিকাম। এতটুকুর নাম কি? সিকাম। সিকামের সাথে এই যে অ্যাপেন্ডিক্স থাকে। এই যে এটা, যেটা না অ্যাপেন্ডিক্স, অনেকে বলে না যে আমার অ্যাপেন্ডিক্সে ব্যথা, অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। তো এইটাই হচ্ছে সেই অ্যাপেন্ডিক্স। এই যে ছোট করে যে জিনিসটা, এটা নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে এই এতটুকু আমাদের সিকাম, এতটুকু আমাদের সিকাম, এতটুকু আমাদের কি? কোলন। এতটুকু পর্যন্ত কোলন। এতটুকু হচ্ছে আমাদের যে পায়ুথলি, আর এটা কি? আমাদের পায়ুপথ। তাহলে আমাদের এখানে কি কি অংশ আছে? বৃহদান্ত্রের 3টা অংশ আছে। একটা হচ্ছে সিকাম, কোলন, আর একটা হচ্ছে মলাশয়। অর্থাৎ যে আমাদের পায়ুথলি আর পায়ুপথ দুইটাকে একসাথে মলাশয় বলে।
তারপরে সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক, এই যে তোমাদেরকে দেখাইছিলাম, এই যে সিকামের সাথে যে অ্যাপেন্ডিক্স, এই যে সিকামের সাথে অ্যাপেন্ডিক্স, দেখি তো এইখানে আছে কিনা তোমাদের এই চিত্রে। এই যে আমরা একটু বড় করে দিই, তাহলে এই যে আমাদের সিকামটা, এই যে সিকামের সাথে এই যে অংশটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, এটার নামই অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স থাকে কোথায়? অ্যাপেন্ডিক্স থাকে আমাদের পেটের ডান দিকে। তাহলে সিকামের সাথে যে আমাদের অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রবৃদ্ধি যুক্ত থাকে, বৃহদান্ত্রে মূলত পানি শোষিত হয়, মল তৈরি হয় এবং মল জমা থাকে। তাহলে আমাদের বৃহদান্ত্রের কাজটাকে, যে লার্জ ইন্টেস্টাইন, ওর মেইন কাজ হচ্ছে মল জমা রাখা, দ্বিতীয় কাজ হচ্ছে মল তৈরি করা, মলটাকে প্রডিউস করে, অর্থাৎ আমাদের এনার্জি শোষণ করে নিয়ে নেয়, পরে বাকি যে অংশগুলো থাকে সেগুলো তো আমাদের মল। তাহলে মল তৈরি করা আর মল জমা রাখা। আর একটা কাজ হচ্ছে পানি শোষণ করা, ওরা দেহের যে পানিগুলো আছে সেই পানিগুলো শোষণ করে। এবার হচ্ছে পায়ু বা অ্যানাস, পৌষ্টিক নালীর শেষ প্রান্তে, এই যে আমাদের পৌষ্টিক নালীর একদম শেষ প্রান্তে যে অংশটা, এটা নাম হচ্ছে অ্যানাস বা পায়ু। তো পৌষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত ছিদ্রপথই হচ্ছে আমাদের পায়ুপথ। হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, গ্রন্থি মানে কি? গ্ল্যান্স, গ্রন্থিকে ইংলিশে গ্ল্যান্স বলা হয়। এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি চিত্রটা দেখাইছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের পাকস্থলী, পাকস্থলীর পরে কি শুরু হয়? ডিউডেনাম, ডিউডেনামের সাথে কি থাকে বলছিলাম? এই যে এরকম থাকে আগ্নাশয়, আগ্নাশয়ের সাথে কি থাকে? প্লিহা থাকে, যে প্লিহা। আর উপরের দিকে থাকে লিভার, কি থাকে? লিভার, এটা নাম হচ্ছে লিভার। আর বাংলায় যেটাকে বলে যকৃত, বা অনেকে যেটাকে কলিজা বলে। আর এই যে যকৃতর পিছনের দিকে থাকে পিত্তথলি, যেখান থেকে পিত্তরস তৈরি হয়, পিত্তথলি যেখান থেকে পিত্তরস তৈরি হয়। তাহলে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, যেসব গ্রন্থি রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বলে। মানব দেহে পৌষ্টিক গ্রন্থিগুলো হলো, তো আমাদের মানব দেহে কি কি পৌষ্টিক গ্রন্থি আছে? একটা লালা গ্রন্থি, আগে বলছিলাম যে মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, 3 জোড়া, এক জোড়া হচ্ছে প্যারোটিড গ্রন্থি, ম্যাক্সিলারি, আর হচ্ছে সাবলিঙ্গুয়াল, 3টা গ্রন্থি থাকে। তো এই লালা গ্রন্থির কাজ হচ্ছে লালা রস প্রডিউস করা। আর লালা রসে কি থাকে? টায়ালিন থাকে আর হচ্ছে পানি থাকে, টায়ালিন থাকে আর পানি থাকে, লালা রসে এই দুটো জিনিস থাকে। তারপর হচ্ছে যকৃত বা লিভার, এই যে এই অংশটার নাম হচ্ছে যকৃত বা লিভার। আর লিভারের পিছনে কি থাকে? পিত্তথলি থাকে। তো মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা মানে হচ্ছে ডায়াফ্রাম। এই যে মধ্যচ্ছদা শব্দের অর্থ কি? মধ্যচ্ছদা শব্দের অর্থ হচ্ছে ডায়াফ্রাম। এই যে আমাদের পেট, এই যে আমাদের বুক, এতটুকু আমাদের কি? বুক। আর বুকের সাথে এই যে আমাদের যে পোর্শনটা আমাদের পেটটাকে আলাদা করে, এখানে একটা মাংসপেশির মাধ্যমে আমাদের পেট আর বুকের ভিতরে আলাদা করা, এখানে দেওয়াই আছে, এই যে, এই যে। তাহলে এটার মাধ্যমে কি হইতেছে? উপর অংশটা আমাদের বুক, নিচের অংশটা আমাদের পেট, এই দুইটার মাঝখানে যে আমাদের ডিফারেন্সিয়েট করতেছে সেটা হইতেছে ডায়াফ্রাম। আর ডায়াফ্রামের বাংলায় হচ্ছে মধ্যচ্ছদা, অর্থাৎ আমাদের বুক এবং পেটকে যে আলাদা করে সেটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা। তাহলে মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে, এই যে আমাদের পাকস্থলী, পাকস্থলীর কোন পাশে? ডান পাশে, পাকস্থলীর ডান পাশে। আর এই যে ডায়াফ্রামটা ছিল, যেটা বললাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, মধ্যচ্ছদার নিচে আর ডায়াফ্রামের ডান পাশে আমাদের কি থাকে? যকৃত থাকে। এটি মানবদেহের সব থেকে বড় গ্রন্থি এবং এর রং কিরকম? লালচে খয়েরি, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। যকৃতের ডান খণ্ডটি বাম অংশের থেকে কিছুটা বড় হয়। যকৃতটা দেখতে আসলে এরকম কিছুটা, এরকম কিছুটা আর কি। তো এটা ডান খণ্ড, এটা বাম খণ্ড। তো ডান খণ্ড থেকে বাম খণ্ডটা কি হয়? ডান খণ্ড থেকে বাম খণ্ডটা একটু বড় হয়। প্রকৃতপক্ষে 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃত গঠিত। কয়টা খণ্ড? 4টা খণ্ড, 4টা খণ্ড। একটা খণ্ড হচ্ছে রাইট খণ্ড বা রাইট সাইডেড, 2 নাম্বার হচ্ছে লেফট সাইডেড বা লেফট লোব, 3 নাম্বারটাকে বলা হয় 3 আর হচ্ছে 4, 3 নাম্বারকে বলা হয় কোয়াডেট, আর 4 নাম্বারটাকে বলা হয় কোয়াড্রেট, RAT, কোয়াড্রেট। তাহলে আমাদের কয়টা মোটমোট আমাদের খণ্ড? 4টা খণ্ড, একটা ডান খণ্ড, বাম খণ্ড, একটা কোয়াড্রেট খণ্ড, একটা কোয়াড্রেট খণ্ড। প্রতিটি খণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দিয়ে তৈরি, প্রত্যেকটি লোবিউলে অসংখ্য কোষ থাকে। এই কোষ থেকে পিত্তরস তৈরি হয়। তাহলে পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস তৈরি হয় যকৃতে। তাহলে আমাদের এই যে পিত্তথলির কাজ কি? পিত্তথলির কাজ হচ্ছে এই যে পিত্তরসটাকে এটা সংরক্ষণ করা। পিত্তরস ক্ষারীয় গুণ সম্পন্ন, যকৃতে বিভিন্ন রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগারও বলা হয়।
যকৃতে কি হয়, বিভিন্ন রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার কারণে রসায়নের গবেষণাগার বলা হয়। যকৃতের নিচের অংশে পিত্তথলি বা পিত্তাশয় সংলগ্ন থাকে, এখানে পিত্তরসগুলো জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ, কিরকম, গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদযুক্ত অর্থাৎ তিতা। পিত্তথলি পিত্তনালীর সাহায্যে আগ্নাশয় নালীর সাথে মিলিত হয়, এটি যকৃত আগ্নাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। এবার হচ্ছে যকৃতের কাজ কি। যকৃতের কাজ হচ্ছে, যকৃত প্রধানত পিত্তরস তৈরি করে, সেটা তো আমরা জানলাম। এবার আরো কিছু কাজ হচ্ছে, ওরা আমাদের শরীরের ভিতরে যে অ্যাসিড বা অম্ল আর ক্ষার বা অ্যাসিড মানে হচ্ছে অম্ল আর ক্ষারের ভিতরে সমতা বজায় রাখে। পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল, খনিজ লবণ এগুলোর হচ্ছে প্রধান উৎস আমাদের শরীরের খনিজ লবণের প্রধান। আর এই রস পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজনে ডিউডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশগ্রহণ করে। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম নেই, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পিত্তরসে কি নেই, পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম নেই। যকৃত উদ্ভিদ গ্লুকোজ নিজ দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে। পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে। খাদ্যের অম্লভাব অর্থাৎ খাবার যে আমরা খাই, ফল জাতীয় বা মিষ্টি টক জাতীয় যেসব খাবার, সবগুলোতে অ্যাসিড থাকে। তো এই পিত্তরস করে কি, এই যে অ্যাসিড যে ভাবটা থাকে সেটাকে প্রশমিত অর্থাৎ কমিয়ে দেয়, আর ক্ষারীয় বা বেজ পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ খাদ্য পরিপাকের অনুকূল, কেননা আম্লিক পরিবেশে, আম্লিক মানে অ্যাসিডীয় পরিবেশে খাদ্য পরিপাক হয় না। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে, যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি করে এবং স্নেহ জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়, এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। এবার হচ্ছে আগ্নাশয়। আগ্নাশয় কোনটা, এই যে আমাদের যে পাকস্থলীর পরে যে আমাদের ডিউডেনাম, ডিউডেনামের সাথে যেটা থাকে সেটার নাম আগ্নাশয়। আগ্নাশয়ের পিছে কি থাকে, আগ্নাশয়ের পিছে থাকে আমাদের স্প্লিন বা প্লিহা। এই যে আমাদের ডিউডেনামটা, এই যে আমাদের ডিউডেনাম, তো এইখানে কি থাকে, এই যে আমাদের ডিউডেনাম, ডিউডেনামের সাথে এই যে পোষণটা, এতটুকু নামই হচ্ছে আগ্নাশয়, এতটুকু নাম কি আগ্নাশয়। তো আগ্নাশয়ের কাজ কি, আগ্নাশয় পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। আগ্নাশয় কিরকম গ্রন্থি, মিশ্র গ্রন্থি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগ্নাশয় মিশ্র গ্রন্থি, কারণ কি, কারণ এটা একাধারে এনজাইম এবং রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে হরমোন নিঃসৃত করে, অর্থাৎ বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। আগ্নাশয় রস আগ্নাশয় নালীর মাধ্যমে যকৃত এবং আগ্নাশয় নালী দিয়ে ডিউডেনামে প্রবেশ করে। গেল এতটুকু। আমাদের আগ্নাশয় যেহেতু ডিউডেনামের সাথে, আমাদের তো খাদ্য ডিউডেনাম থেকে জেজুনাম ইলিয়ামে যাবে, তাহলে যকৃত থেকে আমাদের যে রসগুলো থাকবে সেগুলো কোথায় যাবে, ডিউডেনামেই যাবে। আগ্নাশয় থেকে আগ্নাশয় রস নিঃসৃত হয়, কি হয়, আগ্নাশয় রস। এখানে কি কি থাকে, আগ্নাশয় রসে থাকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে। এসব এনজাইম শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে। তাছাড়াও অম্লক্ষারের সাম্যতা, পানির সমতা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আগ্নাশয়ের একটি অংশ অতি প্রয়োজনীয় কিছু হরমোন যেমন গ্লুকাগন ও ইনসুলিন নিঃসরণ করে। গ্লুকোজ নিয়ন্ত্রণ ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এই হরমোন দুইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কোনগুলো, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর প্রাচীরে থাকে। এগুলো থেকে নিঃসৃত রস ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ গ্যাস্ট্রিক রস বা পাচক রস নামে পরিচিত। আন্ত্রিক গ্রন্থি, ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাইয়ের আন্ত্রিক গ্রন্থি থাকে, এগুলো থেকে নিঃসৃত রস নাম হচ্ছে আন্ত্রিক রস। মানে হচ্ছে এই যে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, তো এইখানে এরকম ছোট 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 কি থাকে, ছোট 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 গ্রন্থি থাকে, যেগুলো থেকে আন্ত্রিক রস নিঃসৃত হয়। আর এই যে আমাদের পাকস্থলীতে এখানে ছোট 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 কি থাকে, ছোট ছোট গ্রন্থি থাকে, যেখান থেকে কি তৈরি হয়, পাকস্থলীর রস বা গ্যাস্ট্রিক রস তৈরি হয়। যেখানে কি থাকে, পাচক রস বা গ্যাস্ট্রিক রস, যেখানে ট্রিপসিন থাকে, লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে। এবার হচ্ছে খাদ্য পরিপাক ক্রিয়া বা ডাইজেশন অফ দ্য ফুড। ডাইজেশন মানে হচ্ছে পরিপাক। তো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া মানুষের পৌষ্টিক নালীর অভ্যন্তরে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদান নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম এবং প্রাণরস বা হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক।
এই প্রক্রিয়া খাদ্য প্রথমত সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হয় এবং পরবর্তী সময় কোষ আবরণের ভিতর দিয়ে অতি সহজে কোষের ভিতরে প্রবেশ করে। সবশেষে রক্ত এই পরিপাককৃত তরল উপাদানগুলোর দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। এবার হচ্ছে মুখে কি কি পরিপাক হয়। তো সব রকমের খাবার সব জায়গায় পরিপাক হয় না, তো সেটা আমরা এখন দেখব যে সব রকমের খাবার সব জায়গায় কি হয় না, পরিপাক হয় না। তাহলে আমাদের মুখের ভিতরে কি কি হয় সেটা আমরা একটু দেখি। যে আমাদের মুখ গহ্বরে দাঁত ও জিহ্বার সাহায্যে খাদ্য চিবানো হয়, ফলে খাদ্যবস্তু ছোট ছোট টুকরো পরিণত হয়। এ সময় লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়, খাদ্যের সাথে মিশে যায়, যা লালা খাদ্যবস্তুকে গলদকরণে সাহায্য করে। লালায় থাকে কি টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। টায়ালিনের আরেক নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ থাকে। তো এই টায়ালিনের আরেক নামই হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। তো এই এনজাইমটা শুধুমাত্র শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, অর্থাৎ মুখ গহ্বরে আমিষ বা স্নেহ জাতীয় কোনো খাদ্যের কি হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ আমাদের যে মুখের ভিতরে আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য এই দুইটার পরিপাক হয় না বা কিচ্ছু হয় না, শুধুমাত্র কার তৈরি হয়, শ্বেতসার অর্থাৎ শর্করা। তাহলে আমাদের মুখ গহ্বরে কে পরিপাক হয়, শুধুমাত্র শর্করা পরিপাক হয়। শর্করা মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা পরিপাক হয়, অন্য কোনো খাবার পরিপাক হয় না। মুখ গহ্বর থেকে খাদ্যদ্রব্য পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্ন নালীর মধ্য দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পৌষ্টিক নালী গ্রন্থির পেশির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যদ্রব্য সামনের দিকে অগ্রসর হয়। অন্ননালীতে খাদ্যের কোনো পরিপাক কি হয় না, ঘটে না। পাকস্থলীতে পরিপাক, এই যে আমাদের পাকস্থলী যেটা ছিল, এই যে পাকস্থলী, সেখানে খাদ্যের কি কি পরিপাক হয় বা কি কি ঘটনা ঘটে সেটা এখানে দেওয়া আছে। তো পাকস্থলীতে আমাদের মেইনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটা কাজ করে। প্রথমে কি কাজ করে, পেপসিনোজেন নামে একটা পদার্থ থাকে, সেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সেটা পেপসিনে পরিণত হয়। পরবর্তীতে ওই যে আমিষ, যে খাবারটা আমাদের ইসে আসে, পেটে পাকস্থলীতে আসে, তো সেই আমিষকে ওই যে পেপসিন যেটা সক্রিয় ছিল সেটা পলিপেপটাইডে রূপান্তরণ করে, অর্থাৎ একাধিক অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তো এটাই এখানে লেখা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে কোনো অনির্দিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে। এই যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে কি করে, সক্রিয় করে পেপসিনে পরিণত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। এ ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামিনো অ্যাসিডে পরিণত করে যৌগ গঠন করে, যা পলিপেপটাইড নামে পরিচিত। তারপরে শর্করা বা স্নেহ জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না। এই যে গুরুত্বপূর্ণ কথা, কি হয় না, শর্করা এবং স্নেহ জাতীয় পাকস্থলীতে পরিপাক হয় না। তাহলে শুধুমাত্র কে পরিপাক হয়, আমিষ জাতীয় খাদ্য, আমিষ। এবার পাকস্থলীর ভিতরে যে আমাদের খাদ্যদ্রব্য পৌঁছানোর মাত্র উপরোক্ত রসগুলো নিঃসৃত হয়। পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য মিশ্র মণ্ডে পরিণত হয়। একে পাকমণ্ড বা কাইম বলে। একে কি বলে? পাকমণ্ড বা কাইম বলে। এ মণ্ড অনেকটা সুপের মতো, সুপ যেটাকে বলে সুপ, এবং কপাটিকা মানে হচ্ছে দরজা, ভেদ করে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। তো এই যে আমাদের কপাটিকা বলতে এই যে এখানে একটা দরজার মতো থাকে, যেটা ভেদ করে কোথায় আসে, ক্ষুদ্রান্তে প্রবেশ করে। এবার হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে কি কি কাজ হয়। ক্ষুদ্রান্তের ভিতরে এই যে আগে বলছে যে এরকম লোমের মতো ভিলাই থাকে, ভিলাই। তো ক্ষুদ্রান্ত, পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্তের ডিউডেনামে প্রথমে পৌঁছাবে। তারপরে ডিউডেনামে যখন পৌঁছায়, ডিউডেনামের চারপাশে কি থাকে, এই যে আগ্নাশয় থাকে। ডিউডেনামের পাশে থাকে আগ্নাশয় থেকে আগ্নাশয় রস আসবে। আগ্নাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিউডেনামে আসে। এই পাচকরস খাদ্যমণ্ডলের অম্লভাব প্রশমিত করে। পাচকরসের এনজাইম দিয়ে শর্করা এবং আমিষ পরিপাকের কাজ চলতে থাকে এবং স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। তারপর হচ্ছে যকৃত থেকে পিত্তরস। এই যে আমাদের ডান পাশে যে যকৃতটা থাকে, এই যে ডান পাশে যে যকৃত, এই যে যকৃত, ডান পাশে যে যকৃতটা আছে, সে যকৃত থেকে কি হবে, যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হবে। এটি অম্লীয় অবস্থা খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। পিত্তলবণ, স্নেহ পদার্থ, ক্ষুদ্র কণাগুলো পানির সাথে মিশতে সাহায্য করে। পিত্তলবণ পিত্তরসের অন্যতম উপাদান। লাইপেজ নামক এনজাইমের কাজ যথাযথ সম্পাদনের জন্য পিত্তলবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ সাবানের মতো ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। এখানে মেইনলি হয় কি, এখানে দুইটা কাজ হয়। প্রথম হচ্ছে যে স্নেহ পদার্থগুলো থাকে,
সেই স্নেহ পদার্থ, অর্থাৎ আমাদের যে ফ্যাট জাতীয় যে খাবারগুলো খাই সেটা লাইপেজ এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। আর একটা কাজ হয়, এই যে আমাদের যে আগে পলিপেপটাইড যে পরিণত হয়েছিল আমিষ থেকে পলিপেপটাইড, তো সেটা কি হয়, সেই পলিপেপটাইডটা অ্যামিনো অ্যাসিড আর সরল পেপটাইডে পরিণত হয় ট্রিপসিন এনজাইমের সাহায্যে। আর একটা কাজ, এই যে শ্বেতসার যেটা ছিল শর্করা, সেটা কি হয়, সরাসরি গ্লুকোজে পরিণত হয় অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে, সেটা এখানে লেখা আছে। তারপরে পরিপাকৃত খাদ্য শোষণ কিভাবে হয়। ক্ষুদ্রান্তের সব ধরনের খাদ্যই সম্পূর্ণভাবে নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় পরিপাক হয়ে সরল শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিণত হয়। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরের রক্তজালক সমৃদ্ধ আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, একে ভিলাই বলে, একবচনে বলে ভিলাস। তো বহুবচন কোনটা, বহুবচন হচ্ছে ভিলাই আর একবচন হচ্ছে ভিলাস। প্রতিটি ভিলাসের মাঝখানে ল্যাকটিয়াল নামক লসিকা জালক রক্তের কৌশিক নালী দিয়ে পরিবেষ্টিত থাকে। ভিলাইয়ের ভাজে ভাজে থাকে ইলিয়ামের প্রাচীর গাত্রে আয়তন বৃদ্ধি পায় এবং ব্যাপকভাবে পরিপাক কার্য চলা সম্ভব হয়। তাহলে এই যে মেইনলি ভিলাই আছে, ভিলাইয়ের কাজটা কি, ভিলাইয়ের মেইন কাজ হচ্ছে যে প্রাচীর গাত্রের আয়তন বৃদ্ধি করা, যার কারণে পরিপাক কি হয়, পরিপাক খুব দ্রুত হয় এবং বেশি জায়গা নিয়ে করতে পারে। এসব রক্তনালী যুক্ত হয়ে হেপাটিক শিরা গঠন করে। হেপাটিক শিরা, এই শিরা দিয়ে শোষিত রক্ত যকৃত আসে। দেখো যকৃত মানে হচ্ছে হেপাটিক, যকৃত শব্দ যখন শুনবো তখন সেটার নাম হচ্ছে হেপাটিক, হেপাটিক, হেপাটিক। তাহলে যকৃতের ভিতরে কোন শিরা দেয়, হেপাটিক শিরা দেয়। তারপরে কোন রক্তকণিকা কাজ করে, হেপাটিক রক্তকণিকা। স্নেহ পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভিলাসের ল্যাকটিয়ালে শোষিত হওয়ার পর প্রথমে লসিকা দিয়ে, তাহলে এই যে আমাদের যকৃতের যে লসিকা আছে লিম্ফ্যাটিক্স, তাহলে এটা কি হবে, হেপাটিক লিম্ফ বা যকৃতের লসিকা দিয়ে বাহিত হয়। কোষের অনুপ্রবেশের পর পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড থেকে পুনরায় পৃথক হয়ে যায়। কোষিক নালীর মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালীর প্রাচীর ছুঁয়ে জলীয় পদার্থ বের হয়ে যায়। এই জলীয় পদার্থকে বলা হয় লসিকা বা লিম্ফ, ইংলিশে বলা হয় লিম্ফ, LYMPH, লিম্ফ। তাহলে লসিকার কাজ কি, লসিকা হচ্ছে খাদ্য উপাদান সরবরাহ করে কোষে পৌঁছে দেয় এবং দূষিত পদার্থ সংগ্রহ করে রক্তস্রোতে ফিরে আসে, শোষণের পর পাকমণ্ডলের অবশিষ্ট কোলনে পৌঁছে দেয়। তাহলে কোলন কোনটা, এই যে এটা হচ্ছে কোলন, এই যে এই পোর্শনটা হচ্ছে কোলন, এই যে কোলন কোলন কোলন, আর এতটুকু নাম তো আমাদের সিকাম। এবার হচ্ছে বৃহদান্ত্রের পরিপাক। কোলনে পাকমণ্ডলে কোনো রাসায়নিক বিক্রিয়া বা পরিপাক ঘটে না, তবে খাদ্যে আসার অংশের সাথে যে পানি, দেখো আমাদের যে বৃহদান্ত্র আছে, সহজ ভাষায় বৃহদান্ত্রে সেরকম কোনো কিছু পরিপাক হয় না, কিন্তু এই যে এতক্ষণ যেসব খাদ্য পরিপাক হয়ে আসতেছিল সেখানে তো কিছু পানি থাকে, সেই পানিটাই কি হয়, পানিটাই হচ্ছে আমাদের বৃহদান্ত্রে শোষিত হয় আর এখানে মল তৈরি হয় এবং মল জমা রাখে। তাছাড়া কিছু আমিষ আছে, কিছু লিপিড আছে, কিছু লবণ আছে, কিছু এনজাইম আছে। এসব বস্তু থেকে বৃহদান্ত্র লবণ এবং পানি শোষণ করে রক্তে স্থানান্তরিত করে, ফলে উচ্ছিষ্ট খাদ্য ঘনীভূত হয়ে মলে পরিণত হয়। মল সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ব্যাকটেরিয়ার সহায়তায় খাদ্যের অপচ অংশের গাজন ও পচন, যে প্রক্রিয়া থেকে নির্গত গ্যাস মলে দুর্গন্ধের কারণ। এই মল মলাশয়ে জমা থাকে এবং প্রয়োজন মতো বায়ুপথ দিয়ে বেরিয়ে আসে। এবার হচ্ছে আত্তীকরণ। আমাদের যে শোষিত খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার প্রক্রিয়া হচ্ছে আত্তীকরণ। শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলে, আত্তীকরণ বলে। এটি একটি গঠনমূলক এবং উপচিতি প্রক্রিয়া। কোষের প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের সহযোগিতায় সরল খাদ্য জটিল উপাদানে পরিণত হয়। এমন অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রক্তের সাহায্যে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং এসব স্থানে প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের প্রভাবে আমিষ, স্নেহ এবং শর্করা তৈরি হয়। এভাবে প্রোটোপ্লাজম কোষে ক্ষয় পূরণ ও গঠনে সহায়তা করে, তার ফলে দেহের বৃদ্ধি সাধন ঘটে। হচ্ছে কিছু অন্ত্র, অর্থাৎ এই যে আমাদের পেটের যে এই অংশটা, এই যে এই অংশটুকু নামে হচ্ছে অন্ত্র। তো এই অন্ত্রে কিছু কিছু সমস্যা দেখা যায়, যার ভিতরে কি আছে, অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, অ্যাপেন্ডিসাইটিস, আর কি আছে, কৃমিজনিত রোগ, ডায়রিয়া। তো এখানে এই অধ্যায়ে শুধুমাত্র এই কটা রোগের কথা বলা আছে। তো আমরা প্রথমটা দেখি হচ্ছে অজীর্ণতা। তো এটার নাম হচ্ছে ডিসপেপসিয়া। আমরা এটাকে বদহজম বলি। অজীর্ণতার আরেক নাম কি, বদহজম। তো এটা কেন হয়, নানা কারণে বদহজম হয় বা হজমে ব্যাঘাত ঘটে, যেমন পাকস্থলীতে সংক্রমণ। পাকস্থলী কোনটা ছিল, এই যে এটা ছিল আমাদের পাকস্থলী। তো
তো এটা যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, তো পাকস্থলীর ইনফ্লামেশনের জন্য অজীর্ণতা হতে পারে, আগ্নাশয় রোগের জন্য হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যার জন্য হতে পারে। পেটের উপরের দিক ব্যথা, পেট ফাঁপা, পেট ভরা মনে হওয়া, বুক জ্বালা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, বুকে ব্যথা, টক ঢেকুর ওঠা, এগুলো অজীর্ণতার লক্ষণ। পাকস্থলী বা অন্ত্রের আলসারের কারণেও হজম অসুবিধা হতে পারে। একে সাধারণত মানুষ গ্যাস্ট্রিক বলে থাকে, যদিও সঠিক নামটি হচ্ছে পেপটিক আলসার। আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলি সেটা আসল নাম কি? পেপটিক আলসার। অজীর্ণতা নিয়ন্ত্রণ করার জন্য যা করতে হবে তা হচ্ছে অতিভোজন না করা, আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাওয়া, ধূমপান পরিহার করা, প্রয়োজনে অজীর্ণতার কারণ বের করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া। মনে রাখতে হবে বদহজম, পেপটিক আলসার প্রভৃতি সমস্যার সাথে অনেক সময় হার্ট অ্যাটাকের লক্ষণের সাথে মিল থাকে। তো অনেকে মনে করে যে পেপটিক আলসারের জন্য বুকে ব্যথা করতেছে, আসলে সেটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। তাই 40 অর্ধ বয়সে যদি একদিন হঠাৎ করে বদহজমের মতো অসুবিধা শুরু হয় এবং প্রচলিত ওষুধে তার উপশম না হয়, তাহলে দেরি না করে তাকে কি করতে হবে? দ্রুতই হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ সেক্ষেত্রে বদহজম না হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে। এবার হচ্ছে আমাশয়। তো আমাশয় কি হয়? এন্টামোবিয়া হিস্টোলাইটিকা নামক এক ধরনের প্রোটোজোয়া বা সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে ইত্যাদি জীবাণু সংক্রমণের জন্য আমাশয় হয়। আমাশয় জিনিসটা কি? ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষা বের হওয়া, পেট ব্যথা, অনেক সময় শ্লেষযুক্ত মলের সাথে রক্ত যাওয়া এবং দুগ্ধজাত দ্রব্য হজম না হওয়া আমাশয় রোগের লক্ষণ। আমাশয় হলে প্রয়োজনে পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কারণ সময় মতো চিকিৎসা না করা হলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। এরোগ প্রতিরোধ করতে যা করতে হবে, প্রথমত বিশুদ্ধ পানি পান করতে হবে এবং যত সম্ভব শাকসবজি এবং ফলমূল উত্তম রূপে পানি দিয়ে ধুয়ে তারপর খেতে হবে। মলত্যাগের পর হাত সাবান দিয়ে ভালোভাবে ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা এবং খাওয়ার আগে ও থালা বাসন ভালোভাবে ধুয়ে নেওয়া। হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যাকে কনস্টিপেশন বলা হয়। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এটি কোনো বিশেষ ধরনের রোগ নয়। যখন কারো শক্ত পায়খানা কিংবা 2 বা তার বেশি দিন ধরে পায়খানা না হয়, তাহলে সেটাকে কি বলে? কোষ্ঠকাঠিন্য বলে। বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে বা কনস্টিপেশন হতে পারে, যেমন পায়খানার বেগ চেপে রাখা, বৃহদান্ত্র অর্থাৎ আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেখানে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে, পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ ধীরে ধীরে গমনে মল থেকে বেশি পানি শোষিত হলে, আবার পরিশ্রম না করলে আন্তরিক গোলযোগ, কোলনের মাংসপেশি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হলে, রাফেজ বা আঁশযুক্ত খাবার না খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগ কষ্টদায়ক হয়, ফলে পেট অস্বস্তিকর অবস্থায় পেট ব্যথা ও নানা রকমের আনুষঙ্গিক অসুবিধার সৃষ্টি হতে পারে। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থেকে হার্নিয়া সহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। হচ্ছে হার্নিয়া জিনিসটা কি? হার্নিয়া হচ্ছে আমাদের বডির যে কোনো একটা অঙ্গ, যেমন সেটা হতে পারে লাংস বা আমাদের ফুসফুস হতে পারে বা বৃহদান্ত্র হতে পারে বা ক্ষুদ্রান্ত্র হতে পারে, যে কোনো কারণে শরীর থেকে বের হয়ে যেতে চায়। এটা মেনলি হয় আমাদের যে শরীরের ভিতরে যে চামড়াটা আছে, স্কিনের ভিতরে যে মাংসগুলো আছে, সেগুলো উইকনেসের জন্য শরীর থেকে বাইরের দিকে চলে আসতে চাই। এই প্রবণতাটাই হচ্ছে হার্নিয়া। তো হার্নিয়ার আবার বিভিন্ন রকমের ধরন আছে, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। আবার পরিপাক নালীর টিউমার সহ বিভিন্ন অসুখের লক্ষণ হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার বুদ্ধিমানের কাজ। এরও প্রতিকার করতে যা যা করতে হবে, প্রথমত আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা, আর হচ্ছে আঁশ জাতীয় খাবার খাওয়া, বিভিন্ন শাকসবজি খাওয়া, নিয়মিত শাকসবজি, আপেল, নারিকেল, খেজুর, আম, কমলা, পেঁপে, আনারস, কলা ইত্যাদি খাওয়া, নিয়মিত মল ত্যাগের অভ্যাস করতে হবে এবং হাঁটা চলার অভ্যাস গড়ে তুলতে হবে। হচ্ছে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার, অনেকে তোমরা যেটাকে গ্যাস্ট্রিক ব্যথা বলে বা গ্যাস্ট্রিক পেন যেটাকে বলে, সেটাই আসলে পেপটিক আলসার। তো এটা কেন হয়? আমাদের পেটের ভিতরে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা আছে, অর্থাৎ আমাদের যে পাকস্থলীটা আছে, তো এই পাকস্থলীর ভিতরে যখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে হয়ে যায়, তখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কোষগুলোকে খেতে শুরু করে, যার কারণে ব্যথা করে। এটা হচ্ছে আমাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা। তো আলসার বলতে বোঝানো হয় এপিথেলিয়াম বা আবরণী টিস্যুর এক ধরনের ক্ষত। আবরণী টিস্যু কি? আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো যে টিস্যু দ্বারা গঠিত, বাইরে যে আবরণটা থাকে, আবরণটা এক ধরনের টিস্যু দ্বারা গঠিত বা এপিথেলিয়াম দ্বারা গঠিত। সেই টিস্যুর কোনো কারণে ক্ষত হইতেছে, তো এগুলো কি বলা হয় সাধারণ ভাষায়? আলসার। আর আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাকস্থলীতে যে আলসারটা হয় সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার।
পেপটিক আলসার বলতে খাদ্যনালীর কোনো অংশের আলসার বোঝায়। সেটি যদি পাকস্থলিতে হয় তাহলে তাকে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনামে হলে ডিউডেনাল আলসার। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলীর অম্লের আধিক্য ঘটে, অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা কি হয়, বেড়ে যায়। আধিক্য মানে বেড়ে যাওয়ার, অম্ল মানে অ্যাসিড, তাহলে কোন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অনেকদিন ধরে এই অবস্থা চলতে থাকলে এই অম্ল বা অ্যাসিড দিয়ে পাকস্থলী বা অন্ত্রের ক্ষতের সৃষ্টি হতে পারে, যেটাকে পেপটিক আলসার বলে। তবে চিকিৎসা বিজ্ঞানী রবিন ওয়ারেন এবং ব্যারি মার্শালের গবেষণা থেকে জানা গেছে খাদ্যের অনিয়ম, ভাজাপোড়া খাবার খাওয়া, বিষণ্ণতা বা উৎকণ্ঠা ইত্যাদি পেপটিক আলসারের নিয়ামক হলেও অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে এখানে একটা এস পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টর পাইলোরি। এর নাম কি, হেলিকোব্যাক্টর পাইলোরি। এর জন্য তারা 2005 সালে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। আগে ভাবা হতো পাকস্থলীর তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনো ব্যাকটেরিয়া টিকতে পারে না। নিজের ধারণা প্রমাণ করার জন্য ব্যারি মার্শাল ব্যাকটেরিয়া মিশ্রিত দ্রবণ পান করে পেপটিক আলসারে ভুগেছিলেন। উল্লেখ্য, এই ব্যাকটেরিয়া যে শুধু আলসারের জন্য দায়ী তাই নয়, এ থেকে পাকস্থলী ক্যান্সারও হতে পারে। মার্শাল তার নিজের জীবনের উপর মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন, যা অনুসরণীয় নয়, অবশ্যই অনুসরণ আমরা করব না। অর্থাৎ আমরা আগে জানতাম যে পাকস্থলীর ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা কি করতে পারে, যত রকমের ব্যাকটেরিয়া আছে সবগুলোকে ধ্বংস করে ফেলে, কিন্তু আসলে তা সঠিক নয়। পেপটিক আলসার রোগে সাধারণত পেটের ঠিক মাঝ বরাবর হয়, নাভির একটু উপরে একঘেয়ে ব্যথা অনুভূত হয়। খালি পেটে বা অতিরিক্ত তেলে ভাজা খাদ্য খেলে ব্যথা বাড়ে। আলসার মারাত্মক হলে বমি হতে পারে, কখনো কখনো বমি এবং মলের সাথে রক্ত বের হতে পারে। অ্যান্ডোস্কোপি বা বেরিয়াম এক্সরের মাধ্যমে এর রোগ নির্ণয় করা হয়। হচ্ছে বেরিয়াম, তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তো এরকম করে তোমরা পড়তে পারো, এক জায়গায় বেরিয়াম পাবা, সেই বেরিয়াম এক্সরের মাধ্যমে কি করা হয়, এই রোগ নির্ণয় করা হয়। এ রোগ থেকে দূরে থাকতে হলে যা করতে হবে তা হচ্ছে প্রথমে সহজে যে খাবারগুলো পচে সেসব খাবারগুলো খেতে হবে। অধিক তেল মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। ফুটানো দুধ, পনির এবং কলা খেলে ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে। কফি, সিগারেট ইত্যাদি উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থেকে প্রয়োজনে ডাক্তারের অনুযায়ী চিকিৎসা নিয়ে প্রতিকার করা সম্ভব। তবে মার্শাল ও ওয়ারেনের আবিষ্কার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পাই তা হচ্ছে, যদি কেউ এইচ পাইলোরি দিয়ে সংক্রমিত হয় তার ক্ষেত্রে উপরোক্ত নিয়ম পালনের রোগ পুরোপুরি ভালো হবে না। তবে পূর্ণ আরোগ্যের জন্য নিয়ম মেনে আহার করার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক ডোজে সঠিক অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। এবার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তো এই যে লাস্টে CITIS সাইটিস, এই সাইটিস মানে সহজভাবে বোঝা হচ্ছে ব্যথা। তাহলে অ্যাপেন্ডিসাইটিস জিনিসটা কি, এই যে আমাদের ক্ষুদ্রান্ত যেখানে শেষ আর বৃহদান্ত যেখানে শুরু সেই জায়গাটার নাম কি, সেকাম। তো সেকামের পিছনের দিকে এবং ভিতরের দিকে যেটাকে বলা হয় পোস্টেরিয়র মিডিয়ালি একটা অঙ্গ থাকে, এই যে একটা সুতার মতো অঙ্গ বা কেঁচোর মতো অঙ্গ, এটা নামই হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো কোনো কারণে যদি এই অ্যাপেন্ডিক্সে ব্যথা করে সেই ব্যথাটার নামই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তোমাদের বই আরো সুন্দর করে ছবিটা দেওয়া আছে, আমরা ছবিটা দেখি। তো এই যে আমাদের পাকস্থলী থেকে শুরু, পাকস্থলীর পরে এই যে এই অংশটা ডিউডেনাম, ডিউডেনামের পরে এই যে জেজুনাম, জেজুনামের পরে ইলিয়াম, ইলিয়ামটা কোথায় গেছে, আমাদের বৃহদান্ত্রে ঢুকছে। তো এই যে বৃহদান্ত্রে ঢুকলো যে অংশটা, সেই অংশটার নাম কি, সেকাম। তো সেকামের পিছনে এই যে এই অংশটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো এই অ্যাপেন্ডিক্স আর সেকামকে এই অ্যাপেন্ডিক্সের মেন নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা এখানে দেখি যে কি কি কারণগুলো দেওয়া আছে। প্রথমত ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস পেটের ডান দিকের নিচে বৃহদান্ত্রের সিকাম, এই যে আমরা বৃহদান্ত্রের যে সিকামের যে অংশটা আছে সেখানে আমাদের কি থাকে, অ্যাপেন্ডিক্স থাকে। এটি আঙ্গুলের আকারের মতো একটা থলে। অ্যাপেন্ডিক্সের সংক্রমণের কারণে কি হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়। যার কারণে কি হয়, এই রোগে প্রথমে নাভির চারদিকে ব্যথা অনুভব হয় এবং ব্যথা শুরু হওয়ার কয়েক মিনিট পর তলপেটের ডান দিকে সরে যায়। ক্ষুধামন্দা, বমি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ দেখা যায়। তো প্রথমত যে আমাদের যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, প্রথমে আমরা নাভির থেকে 4 আঙ্গুল ডান দিকে এবং নিচের দিকে কিছুটা জোরে একটা চাপ দিব। যদি এই অংশে ব্যথাটা থাকে তার মানে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। যদি ব্যথাটা ওই সিঙ্গেল একটা স্থানে না থাকে অন্য জায়গায় থাকে তাহলে সেটা কখনোই অ্যাপেন্ডিসাইটিস না। তো এটার জন্য কিসের জন্য হয়, প্রথমত ক্ষুধামন্দা, বমি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ দেখা যায়। এ রোগের প্রতিকারে রোগীকে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনে শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণের ব্যবস্থা করতে হবে। তো অ্যাপেন্ডিসাইটিসের সেরকম কোনো সরাসরি ওষুধ নাই,
এটা সরাসরি অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয়। অ্যাপেন্ডিক্সের সংক্রমণে মারাত্মক হলেও এটি ফেটে যেতে পারে এবং রোগীর জন্য মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই অ্যাপেন্ডিক্স যখন অত্যাধিক বেশি ব্যথা হয় আর ভিতরে যখন ফুলে যায়, ফুলতে ফুলতে অনেক সময় এটা ব্লাস্ট করে। ব্লাস্ট করার পরে যে চারপাশে যে অঙ্গগুলো আছে যেমন সেকাম বা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ওগুলোকে নষ্ট করা শুরু করে, যার কারণে একজন পেশেন্ট মারা যেতে পারে। তো ডাক্তারের কাছে যদি যাওয়া হয় যে অ্যাপেন্ডিসাইটিসের জন্য, ডাক্তার সরাসরি অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দেয়। পরবর্তী হচ্ছে কৃমিজনিত রোগ। কৃমি পরজীবী হিসেবে পোষক দেহে বাস করে। মানব দেহে অনেক প্রজাতির কৃমি থাকে। বিশেষ করে মানুষের অন্ত্রে গোল কৃমি, সুতা কৃমি ও ফিতা কৃমি পরজীবী হিসেবে বসবাস করে। কৃমির কারণে পেটে ব্যথা, দুর্বল বোধ, বদহজম, পেটে অস্বস্তি বোধ, বমি বমি ভাব, অনিদ্রা, খাওয়ায় অরুচি, রোগীর চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, রক্ত স্বল্পতা। তো রক্ত স্বল্পতা না ইংলিশ নাম কি অ্যানেমিয়া দেখা যায়। হাত পা ফুলে যাওয়া, পেট বড় হয়ে ফুলে ওঠা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। শিশুর জ্বর হলে অনেক সময় মলের সাথে এমনকি নাক মুখ দিয়েও কৃমি বেরিয়ে আসে। রোগীর মল পরীক্ষা করে পেটে কৃমি আছে কিনা তা জানা যায়। মল পরীক্ষায় কৃমির ডিম পাওয়া গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খেতে হয়। কৃমি আক্রান্ত ব্যক্তি অথবা মাছের মাধ্যমে খাদ্যবস্তু দূষিত হয়। দূষিত খাদ্য কৃমির বিস্তারে সহায়তা করে। কাঁচা ফলমূল ধুয়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলা, খাবার আগে হাত ভালো করে ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, খালি পায়ে না হাঁটা এবং অল্প সিদ্ধ শাকসবজি বা মাছ মাংস খাওয়া বা মাংস না খাওয়া ইত্যাদি সাবধানতা অবলম্বন করে এই রোগের প্রতিকার করা সম্ভব। এবার হচ্ছে ডায়রিয়া। যদি দিনে অন্তত 3 বার পাতলা পায়খানা হয় তাহলে সেটাকে সাধারণত ডায়রিয়া হিসেবে গণ্য করা হয়। সব বয়সী মানুষের ডায়রিয়া হতে পারে, তবে সাধারণত এটা সব থেকে বেশি দেখা যায় শিশুদের ভিতরে এবং শিশুরা খুব দ্রুত কাহিল হয়ে পড়ে। ডায়রিয়ার ফলে রোগীর দেহ থেকে পানি এবং লবণ বেরিয়ে যায়, দেহের পানি কমে যায়, রোগী দুর্বল হয়ে যায়, ফলে দেহে পানি এবং লবণের স্বল্পতা দেখা যায়। এই সময় যথাযথ চিকিৎসা না করা হলে রোগী সরাসরি মারাও যেতে পারে। যদি শরীরের ভিতরে পানি এবং লবণের স্বল্পতা দেখা যায় তাহলে শরীরের যে কাজগুলো আছে যেমন মাসেল টোন, তারপর মেমব্রেন ট্রান্সপোর্ট, এসব কাজগুলো সহজে হতে পারে না, যার কারণে একজন রোগী সরাসরি মারাও যেতে পারে। তো ডায়রিয়াতে কি কি হয়? ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে, বারবার বমি হতে পারে, খুব পিপাসা লাগতে পারে, মুখ ও জিহ্বা শুকিয়ে যেতে পারে, দেহের চামড়া কুঁচকে যেতে পারে, চোখ বসে যেতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ডায়রিয়ার উপসর্গ। এ সময় রোগী খাবার বা পানীয় ঠিকমতো খেতে চায় না, শিশুর মাথার চাঁদি বা তালু বসে যায়, আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে। দূষিত পানি পান করলে, বাসি, পচা, নোংরা এবং খাবার খেলে, অপরিষ্কার ও পরিচ্ছন্ন থালা বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগ বিস্তার লাভের আশঙ্কা বেশি থাকে। তো ডায়রিয়া রোগের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। আজকাল খাবার স্যালাইন প্যাকেটজাত করা বাজারে পাওয়া যায়। প্যাকেটের গায়ে স্যালাইন বানানোর নিয়ম লেখা থাকে, ওই নিয়ম অনুযায়ী স্যালাইন বানানো যেতে পারে। বিশেষ প্রয়োজনে বাড়িতেও স্যালাইন বানানো যায়। তোমরা ইতিপূর্বে বাড়িতে কিভাবে খাবার স্যালাইন তৈরি করা যায় তা সম্পর্কে জেনেছো। সম্প্রতি শস্য স্যালাইন নামে এক ধরনের স্যালাইন উদ্ভাবিত হয়েছে। 1 লিটার পানির মধ্যে 50 গ্রাম চালের গুঁড়া, 1 লিটার পানির মধ্যে 50 গ্রাম চালের গুঁড়া, 1 চিমটি লবণ মিশিয়ে বাড়িতে এই স্যালাইন তৈরি করা যায়। স্যালাইন ব্যবহারের সময় যে বিষয়গুলো মনে রাখা দরকার তা হচ্ছে পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত রোগীকে স্যালাইন খাওয়াতেই হবে। রোগীর বমি হলেও স্যালাইন খাওয়ানো বন্ধ করা যাবে না। শিশু রোগীকে বুকের দুধ খাওয়াতে হবে। রোগীকে নিয়মিত অন্যান্য খাবারও খেতে দিতে হবে। ডায়রিয়া সেরে যাওয়ার পরেও অন্তত 1 সপ্তাহ রোগীকে বাড়তি খাবার দিতে হবে, কারণ ডায়রিয়া হলে অত্যাধিক বেশি পরিমাণে শক্তি এই শরীর থেকে বেরিয়ে যায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া প্রভৃতি জীবাণুর জন্য ডায়রিয়া হতে পারে। রোটা ভাইরাস ডায়রিয়ার জন্য দায়ী জীবাণুগুলোর মধ্যে অন্যতম। এটা এমসিকিউতে প্রায় আসে যে কোন ভাইরাস ডায়রিয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোটা ভাইরাস। বিশ্বব্যাপী রোটা ভাইরাসের জনিত মোট মৃত্যুর 82% হয় হতদরিদ্র দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকার দেশগুলো যেগুলো আছে সেখানে বিশুদ্ধ পানির স্বল্পতা দেখা যায়। বিশেষ করে আছে সেসব দেশে কি হয়, এই রোটা ভাইরাসের জন্য প্রায় যতজন মারা যায় ডায়রিয়ার জন্য তার ভিতরে 82% হচ্ছে ওইসব দেশগুলো। তো তারপরে আমাদের অনুশীলনী রচনামূলক প্রশ্ন, এগুলো তোমরা বই থেকে খুঁজে বের করবে। এবার হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? উদ্ভিদের ক্ষেত্রে পটাশিয়াম ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। তারপরে তোমরা বই থেকে যে প্রথমে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ওখান থেকে খুঁজে বের করে নিও। ক্লোরোসিস হয় কিসের জন্য? নাইট্রোজেনের অভাবে, হ্যাঁ নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়। সালফারের ঘাটতিজনিত, হ্যাঁ।
আর লোহের অনুপস্থিতিতে, তিনটার জন্য ক্লোরোসিস হয়। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, 5 বছর বয়সী সানজানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে, তবে রাতের বেলা পড়তে বসলে সে বইয়ের লেখাগুলো ঠিক মতো বুঝতে পারে না। তাহলে এখানে ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে ওর রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। তো এখন প্রশ্ন 3 নম্বর, সানজানার দেহে কোন ভিটামিনের অভাব রয়েছে? তো রাতকানা হয় কোন ভিটামিনের জন্য? ভিটামিন এ এর জন্য। এবার হচ্ছে সানজানার রোগটি প্রতিরোধে অধিক পরিমাণে কি খেতে হবে? প্রথমত মলা মাছ অর্থাৎ ছোট মাছ খেতেই হবে। গাজর খাওয়া যেতে পারে, যকৃত, হ্যাঁ যকৃত খাওয়া যেতে পারে। তাহলে সানজানার রোগটি প্রতিরোধের জন্য অত্যাধিক পরিমাণে খেতে হবে যকৃত, গাজর, মলা মাছ ইত্যাদি, চারটায়। তারপরে এখানে দুইটা সৃজনশীল দেওয়া আছে। তো সৃজনশীল লেখার এগুলো তো তোমরা জানো। 1 নম্বরের জন্য ক নম্বরের জন্য 1, খ নম্বরের জন্য 2, গ নম্বরের জন্য 3, ঘ নম্বরের জন্য 4। কোন জাতীয় খাদ্যে দেহে নাইট্রোজেন সরবরাহ করে? বইয়ে আসছে, সুন্দর করে এটা বের করে পড়ে নিবা। উচ্চমানের আমিষ বলতে কি বোঝায়? আর মাইক্রোনিউট্রিয়েন্ট কি? উদ্ভিদের জন্য অত্যাবশ্যক উপাদান কি? একদম এই অধ্যায়ের প্রথম দিকে। তারপরে এখানে বলা আছে তার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, অন্যদিকে তার ছোট ভাই দেশের জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড়, সেজন্য তাকে অনেক সময় ধরে কষ্টরত খেলাধুলা করতে হয়। তো এখানে হচ্ছে জহির যেহেতু দেশের একজন জাতীয় ফুটবল দলের প্লেয়ার, তার জন্য একটা খাদ্য তালিকা তৈরি করতে হবে, এবং যেহেতু তার ভাই রায়হান দিন দিন মোটা হয়ে যাচ্ছে, তার জন্য খাদ্য তালিকা তৈরি করতে হবে। দুটা তো আলাদা রকমের হবে, দুজন তো সেম খাবার খাবে না। পরে এখানে একটা আছে যে ফুল গাছের পাতা ফল ঝরে পড়ছে, ওই যে একটা শখ ছিল যে কি কি অভাবে উদ্ভিদে কি কি রোগ হয়, ওই শখটা অনুযায়ী এখানে প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব। তো তাহলে আমাদের পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।